আমি তোমার একটা সিক্রেট কোড পাঠিয়ে দেবো ক্লাসের রেকর্ডিং এর জন্য, যে মানে যে সিক্রেট কোডের সাহায্যে তোমরা রেকর্ডিং বা পিডিএফ নোটস গুলো পেয়ে যাবে। মানে গতকালকের যে পিডিএফ নোটস যেটা হিন্দির জন্য, সেটা আমি আজকের ক্লাসে জানিয়ে দেবো যে কিভাবে পাবে। আমি আজকের ক্লাসের শেষে জানিয়ে দেবো। একটু প্লিজ সবাই ক্লাসটা মন দিয়ে করো। আবারও বলছি যে টিচিং অ্যাপটিটিউড একক সাবজেক্ট হিসাবে, ইন্ডিভিজুয়াল সাবজেক্ট হিসাবে খুব গুরুত্বপূর্ণ। গুড ইভিনিং স্যার, ওয়েলকাম ক্লাসে। দেখুন আপনি শেয়ার করতে পারেন বা আনমিউট করতে পারবেন। একটু মন দিয়ে বোঝার চেষ্টা করো সবাই যে সাবজেক্টের মধ্যে কি রয়েছে। আবারও বলছি, অনেকের সাথে পরিচিত আছে, আবার অনেকের সাথে পরিচিতি নেই। স্যার আপনি শুনতে পাচ্ছেন? আবার বলছি, আজকের ক্লাসের পর আমি গতকাল যে হিন্দিটা পাওনি, রেকর্ডিংটা পেয়েছো অবশ্যই, কিন্তু পিডিএফ নোটস অনেকের কাছে যায়নি। তো সেটা আমি জানিয়ে দেবো যে পিডিএফ নোটস গুলো কি করে পাবে, আমি আজকের ক্লাসের পর জানিয়ে দেবো। স্যার আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো স্যার, আপনি শুনতে পাচ্ছেন? আপনি এবার আনমিউট করতে পারবেন বা শেয়ার করতে পারবেন। হ্যালো। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ঠিক আছে, আমি সময় চেয়ে নিচ্ছি। আচ্ছা, গুড ইভিনিং সবাই। স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি। ওকে স্যার, কন্টিনিউ। স্যার ওদের মাইক তো অফ থাকবে, তাই তো? হ্যাঁ স্যার, ওদের বন্ধ থাকছে। ঠিক আছে। কমেন্ট বক্সে আচ্ছা, আচ্ছা, আজকে আমাদের টিচিং অ্যাটিটিউডের ক্লাস। তো তার আগে আমি কিছু এই যে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল, তো সেটা সম্পর্কে একটু আলোচনা করব, হ্যাঁ জাস্ট। ঠিক আছে। তো যেহেতু আমরা এই এক্সামটা দিচ্ছি, তো একলব্য মডেল স্কুল রেসিডেন্সিয়াল যে স্কুলটা, তো এটা আমাদের 1997 থেকে 1998-এ কিন্তু এটা মানে বলতে পারো যে এসটি স্টুডেন্ট, বেসিক্যালি যারা রিমোট এরিয়া, প্রত্যন্ত এরিয়ায় যারা বসবাস করছে, তাদের জন্য কিন্তু বেসিক্যালি এই স্কুলটা কিন্তু স্টার্ট করা হয় কিন্তু। ঠিক আছে। তো এই যে স্কুলটা বেশিরভাগ ক্ষেত্রে এটা দেখা যায় যেসব ব্লকে এসটি পপুলেশন মোর দ্যান মোটামুটি 50% বা অথবা ধরে নাও 20,000-20,000-এর থেকে বেশি, সেই সমস্ত ব্লকে কিন্তু মানে 2022 সালে এরকম প্রভিশন আনা হয়েছিল, সেই সব ব্লকে কিন্তু এই স্কুলটা প্রতিষ্ঠা করার কথা কিন্তু বলা হয়েছে। তো
তো প্রেজেন্টলি যদি দেখো যে আমাদের স্কুলটা অনেক আমাদের রাজ্যেও রয়েছে এবং আশেপাশের রাজ্যে, বিশেষ করে আমাদের আশেপাশের রাজ্যের মধ্যে ঝাড়খণ্ডে প্রচুর পরিমাণে বলতে পারো এসটি কমিউনিটির লোকজনরা বসবাস করে। তো সেই সব রাজ্যে পরিমাণটা বেশি, তুলনামূলকভাবে আমাদের রাজ্যে এই স্কুলের সংখ্যা খুবই কম। তো 7-8টা সম্ভবত আছে, তার মধ্যে 8টা সম্ভবত আছে, তার মধ্যে 7খানা মানে অপারেশনাল, একটা মানে স্যাংশন হয়েছে। ঠিক আছে, তো বেসিক্যালি এটা অ্যাকচুয়ালি বোর্ডিং টাইপ স্কুল, মানে বলতে পারো যে হোস্টেল ফেসিলিটি রয়েছে এরকম স্কুল। তো অনেকগুলো আমাদের ভ্যাকেন্সিও বেরিয়েছে এই রিলেটেড, প্রিন্সিপাল থেকে শুরু করে টিজিটি পিজিটি, হোস্টেল ওয়ার্ডেন, তো সমস্ত ক্ষেত্রেই কিন্তু মানে এই জায়গাটা কিন্তু থাকছে কিন্তু। আচ্ছা, স্কুল তো 722খানা স্কুল কিন্তু স্যাংশন হয়েছে, তার মধ্যে 485টা। ফিউচারে কিন্তু আমাদের স্কুলের সংখ্যা বাড়বে, এরকমই বলতে পারো। আচ্ছা, এরকম মোটামুটি একটা এনরোলমেন্ট নাম্বার আছে। ঠিক আছে, তো ওভারঅল এইটুকু কিছু এই রিলেটেড কিছু আমরা জানলাম। তো আমরা আমাদের সিলেবাসের দিকে একটু চলে আসবো, যে এর আগে সম্ভবত স্যার তোমাদের ক্লাস নিয়েছেন এবং সিলেবাসটা সম্পর্কে এবং এক্সাম প্যাটার্ন যেসব জিনিসগুলো আছে স্যার আশা করি তোমাদের এগুলো বুঝিয়ে দিয়েছে। তো তবু আমরা একটু দেখে নিচ্ছি তাও, যে আমরা জানি যে টায়ার 1 টায়ার 2 দুটো ভাগই কিন্তু আমাদের এক্সামটা হবে কিন্তু। আচ্ছা, অডিও প্রপার আসছে কিনা একটু মেসেজ বক্সে একটু বললে ভালো হয়। আচ্ছা, শোনা যাচ্ছে না? এখন কি শোনা যাচ্ছে? কাইন্ডলি কেউ একটু রেসপন্স করো। আচ্ছা, ওকে। তো জানি যে আমরা কি বললাম, যে টায়ার 1 এবং টায়ার 2, ঠিক আছে। তো আমরা যদি টায়ার 1 যেটা প্রিলিমিনারি যেটা এক্সাম, সেটা যদি কোয়ালিফাই যদি না করি, তাহলে কিন্তু আমাদের টায়ার 2 যেটা সাবজেক্ট রিলেটেড যেসব কোশ্চেন গুলো আসবে আমাদের জন্য, সেক্ষেত্রে সাবজেক্টে অবজেক্টিভ দু ধরনের কোশ্চেন প্যাটার্ন রয়েছে, সেটাতে কিন্তু বুঝতে দেওয়া হবে না। সেক্ষেত্রে একটা ভ্যাকেন্সি প্রতি 10 জন করে সম্ভবত লোক, মানে ক্যান্ডিডেট ডাকা হবে। আচ্ছা, তো এক্ষেত্রে যদি আমরা সিলেবাসটা যদি দেখি, মানে বিশেষ করে যে জেনারেল অ্যাওয়ারনেস, ঠিক আছে, তার সাথে সাথে আমাদের কি কি আছে, জেনারেল অ্যাওয়ারনেস এর জন্য আমাদের 10 মার্কস রয়েছে, মানে 10টা কোশ্চেন থাকবে। আচ্ছা, রিজনিং অ্যাবিলিটি স্যার এগুলো করান, খুব সুন্দর করান, তো রিজনিং অ্যাবিলিটি থাকছে। তার সাথে সাথে আইসিটি, ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি, কম্পিউটার রিলেটেড, কমিউনিকেশন রিলেটেড টুকিটাকি কোশ্চেন এখান থেকে আসবে। 15 মার্কস রয়েছে, মানে 15 15। আচ্ছা, সবচেয়ে দেখো ওয়েস্টেজ, মানে আমাদের ওয়েটেজ গুলো কিন্তু সবচেয়ে বেশি দেখা যাচ্ছে, যেহেতু এটা টিচিং রিলেটেড এক্সাম। তো সেক্ষেত্রে দেখো টিচিং অ্যাপটিটিউডের মধ্যে কিন্তু ওয়েটেজ কিন্তু সবচেয়ে বেশি দেওয়া হয়েছে, কত, 30 মার্কস। ঠিক আছে, তো একদম নেগলেক্ট করলে হবে না। তোমরা যারা অলরেডি টেট বা সিটেট দিয়েছো, তারা কম বেশি জানো যে সিটিপি এইসব রিলেটেড কোশ্চেন গুলো খুব সহজ হয়, কিন্তু তার অপশন গুলো খুবই গোলমেলে হয়ে থাকে কিন্তু, মানে এডুকেশন রিলেটেড যেসব কোশ্চেন গুলো হয়ে থাকে। তো ইনডেপথ যদি স্টাডি যদি না করি, তার সাথে সাথে আমরা যদি মক টেস্ট বা পিআইকিউ যেসব জিনিসগুলো আছে সেগুলো যদি প্র্যাকটিস যদি না করি, তাহলে কিন্তু পাস করা কিন্তু খুবই কঠিন সেদিক থেকে। প্লাস তার সাথে সাথে ইন্টারভিউ সিস্টেমটা নেই এই ক্ষেত্রে, মানে পিজিটির ক্ষেত্রে নেই, প্রিন্সিপালদের জন্য আছে। তো তো স্কোরিং জায়গা, সবই স্কোরিং সব জায়গা। প্লাস তার সাথে সাথে কিন্তু এই জায়গাগুলোতে কিন্তু গুরুত্ব দিতে হবে। সিলেবাস কিন্তু তুলনামূলকভাবে ছোট আছে, কিন্তু তাই ভুললে চললে হবে না, মানে ভুলে গেলে হবে না যে এইটুকুর মধ্যেই আমাদের সিলেবাস সীমাবদ্ধ থেকে এক্সাম দেবে, এটা না। তোমরা যারা নেট এক্সাম দাও বা টেট, বা কিছুদিন আগে এসএলএসটি হয়ে গেল, তো দেখেছো যে সিলেবাস যেটা তারা বলেছে তার বাইরের থেকেও কিন্তু অনেক কোশ্চেন আসে। তো আমাদের কিন্তু সব দিক থেকে প্রিপেয়ার হয়ে যেতে হবে, ইনডেপথ নলেজ নিয়ে যেতে হবে কিন্তু এক্সামে ভালো রেজাল্ট করতে গেলে। আচ্ছা, তো টিচিং অ্যাপটিটিউড আছে, প্লাস আরো কিছু জিনিস আছে যেটা আমাদের পেডাগজি রিলেটেড বলতে পারবো, সেই জায়গাগুলো রয়েছে, যেরকম ডোমেন নলেজের যে জায়গাটা, ঠিক আছে। প্লাস এক্সপেরিমেন্টাল অ্যাক্টিভিটি এবং কেস স্টাডির উপর কোশ্চেন আছে, ঠিক আছে। আর কি আছে, এনইপি যেটা 2020 নিউ এসেছে। তো এক্ষেত্রে এক্সপেরিমেন্টাল অ্যাক্টিভিটি এবং কেস স্টাডির জন্য 20 মার্কস, এবং এনইপির জন্য ভি নাম্বার।
আচ্ছা, এক্ষেত্রে ডোমেন নলেজ বলতে তোমাদের সাবজেক্ট রিলেটেড টুকিটাকি যেসব বিশেষ করে মানে পেডাগোগি রিলেটেড যে কোশ্চেন গুলো আসতো না, আমরা যদি আমরা যে টেট এক্সাম দিয়ে থাকি, সেই সব জায়গায় ওরকম ধরনের কোশ্চেন গুলো আসার সম্ভাবনা আছে। ঠিক আছে, টিচিং অ্যাপটিটিউড তো আছে, কিন্তু পেডাগোগি কিভাবে আমরা পড়াবো সেই জায়গাগুলোর উপর বেস করে কিন্তু কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, আর কি আছে, এক্সপেরিমেন্টাল অ্যাক্টিভিটি আছে, তারপরে কেস স্টাডিজ আছে, তো আর কি আছে, এনইপি যেটা বলা হলো 2020। তো সবগুলো মিলে কিন্তু 30 মার্কস, মানে আমাদের এডুকেশন রিলেটেড কিন্তু বলতে পারো যে এই জায়গাটা কিন্তু এডুকেশন রিলেটেড কোশ্চেন গুলো বেশি আছে কিন্তু। গুলো কিন্তু তুলনামূলকভাবে কিন্তু যথেষ্ট পরিমাণে বেশি কিন্তু এই ক্ষেত্রে। আচ্ছা, টিজিটি আর পিজিটি প্রায় সেম সিলেবাস, আমরা যদি খেয়াল করে যদি দেখি। আচ্ছা, আরেকটা যেটা আছে সেটা হলো আমাদের ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি, জেনারেল ইংলিশ বা হিন্দি রিজিনাল ল্যাঙ্গুয়েজ, তার উপর বেসিক্যালি কোশ্চেন গুলো থাকবে, সেটা হলো 30 মার্কসের। ওকে, টোটাল এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রিলিমিনারি এক্সাম যেটা আছে টায়ার 1-এ, সেটা 100 মার্কসের কোশ্চেন কিন্তু তোমাদের। ওকে, আর সাবজেক্টে যদি খেয়াল করে যদি দেখো, সেক্ষেত্রে কিন্তু সাবজেক্টের ক্ষেত্রে আমাদের অবজেক্টিভ টাইপ যেসব কোশ্চেন আছে সেটা 40 মার্কস, আর তার সাথে সাথে দেখো ডেসক্রিপটিভ বা সাব যে ডেসক্রিপটিভ যে কোশ্চেন সেটার জন্য কিন্তু 15 মার্কস আছে। তো ওটা যদি কোয়ালিফাই যদি না করি তাহলে কিন্তু আমরা টায়ার 2-তে এক্সামে বসতে পারবো না কিন্তু। ঠিক আছে, সেটা কিন্তু বলে দেওয়া আছে, রেশিওটা বলা আছে, দেখে নাও, 1:10। ঠিক আছে, তো একটা ভ্যাকেন্সি প্রতি 10 জনকে। আচ্ছা, সিলেবাসটা যদি লক্ষ্য করো, আমি তো এগুলো জিনিস নিয়ে আলোচনা করব না, যেহেতু স্যার এগুলো সম্ভবত বলে দিয়েছেন, জেনারেল অ্যাওয়ারনেস, রিজনিং, আইসিটি। আচ্ছা, এই যে দেখো, এর আগে ভি নাম্বারটা বললে না, দেখো অ্যাক্টিভিটি বেসড পেডাগজি, ডোমেন নলেজে পেডাগজি আমি বললাম না, আর আছে কেস স্টাডিজ। ঠিক আছে, আর এই ক্ষেত্রে ন্যাশনাল এডুকেশন পলিসি এনইপি যেটা 2020-তে এসেছে, এই দুটোই কিন্তু ডোমেন নলেজের ক্ষেত্রে রয়েছে। আচ্ছা, আমাদের আজকে তো ডিসকাশনের বিষয়বস্তু হলো আমাদের টিচিং অ্যাপটিটিউড। ওকে, সাধারণত কেস স্টাডি এটা একটা এক ধরনের রিসার্চ টাইপ বলতে পারো। ঠিক আছে, আমরা যখন কোনো কিছুকে যখন ইনডেপথ স্টাডি করি, সেটা রবীন্দ্রনাথ ঠাকুরের বায়োগ্রাফিও হতে পারে, বা কোনো একজন ব্যক্তিরও হতে পারে, কোনো একটা শিশুরও হতে পারে। ইন ডেপথ স্যাম্পল সংখ্যা খুবই কম থাকে, একজনকে নিয়ে হতে পারে, এরকমও হতে পারে। তো ইনডেপথ যখন কোনো স্টাডি করি সেটাকেই সাধারণত কেস স্টাডি বলা হয়ে থাকে। ওকে, আচ্ছা, তো আমাদের সিলেবাসে যেটা হলো মেন বিষয় যে টিচিং অ্যাপটিটিউড। তো টিচিং অ্যাপটিটিউড যে সিলেবাসটা যদি দেখি, খুবই শর্টেই দেওয়া আছে, কিন্তু এর বাইরে অনেক কিছু আছে, এগুলোকে যদি আমরা ইন ডিটেলিং যদি করি অনেক কিছুই আছে কিন্তু। তো টিচিং অ্যাপটিটিউডে প্রথমে আছে যে শিক্ষণ কাকে বলে, প্রথমে জানতে হবে হোয়াট ইজ টিচিং। দেন আমাদের কি আছে, টিচিং এর নেচার। ঠিক আছে, নেচার বলতে পারো যে শিক্ষণের বৈশিষ্ট্যাবলী, এবং তার সাথে সাথে কি আছে, টিচিং এর অবজেক্টিভ। আচ্ছা, টিচিং এর প্রকৃতি বলো। ঠিক আছে, নেচার মানে তো প্রকৃতি হলো, আর অবজেক্টিভ মানে এক্ষেত্রে যদি বলি আমরা ক্যারেক্টারিস্টিক সাথে রিলেট করতে পারো, তো অবজেক্টিভ। আচ্ছা, দেন আছে হলো, এটা গেল টিচিং। এবার হলো লার্নার ক্যারেক্টারিস্টিক। এবার এখানে খুব ক্রুশিয়াল ব্যাপার যে লার্নার কারা, এক্ষেত্রে কারা হতে পারে। টিজিটি এবং পিজিটি দেখা যাচ্ছে যে এটার এজ গ্রুপটা সাধারণত মানে বলতে পারি যে ক্লাস 6 থেকে 8, তার পরবর্তীকালে পিজিটি মানে 6 টু বলতে পারি যে আমাদের 10, তারপরে পিজিটি ব্যাপারটা থাকছে। তো সেক্ষেত্রে আমরা যদি খেয়াল করি যে মোটামুটি যারা বলতে পারো টিনেজ স্টুডেন্ট, ঠিক আছে, টিনেজার যারা বলতে পারো, অ্যাডোলেসেন্স পিরিয়ডের বাচ্চাদের উপর মেনলি কিন্তু আমরা কিন্তু পড়াবো কিন্তু। তো আমাদের ফোকাসটা থাকবে কিন্তু ওই গ্রুপের স্টুডেন্টদেরই ক্যারেক্টারিস্টিক্স। ঠিক আছে, তাই বলে যে আমরা অন্যান্য ক্যারেক্টারিস্টিক্স পড়বো না সেটা না, আমাদের
শুরু থেকে শেষ পর্যন্তই পড়তে হবে, মানে ছোট বাচ্চাদের ক্যারেক্টারিস্টিক জানতে হবে এবং বড়দেরও জানতে হবে। এবার আমাদের এখানে সিলেবাসে মেনশন করা নেই যে লার্নারদের কোন ধরনের ক্যারেক্টারিস্টিক আমরা পড়বো, ঠিক আছে? তো কিন্তু যেরকম বলতে পারো যে ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স হতে পারে, ইমোশনাল হতে পারে, তাদের গ্রোথের দিক, ডেভেলপমেন্টাল ক্যারেক্টারিস্টিক্স হতে পারে। তো নানান ধরনের মানে দৈহিক, মানসিক, প্রাত্যবিক, সোশ্যাল মানে সামাজিক দিকগুলো, তো নানান ধরনের কিন্তু শিক্ষার্থীদের ক্যারেক্টারিস্টিক্স এর বৈশিষ্ট্যগুলো দেখতে হবে এবং তাদের এজ টু স্টেজে কি কি ডেভেলপমেন্ট গুলো হচ্ছে, মানে তাদের যে বিকাশ যে হচ্ছে, ঠিক আছে, গ্রোথ এবং ডেভেলপমেন্ট যেই দুটো হচ্ছে, তো সেটা কোন কোন স্টেজে কেমন ভাবে হচ্ছে, কোন কোন স্টেজে তাদের প্রাক্ষবিক বিকাশ কেমন হচ্ছে, সেই জিনিসগুলো কিন্তু আমাদের এই জায়গাটাই কিন্তু ফোকাস করা উচিত, ঠিক আছে? নেক্সট আছে কি ফ্যাক্টরস অ্যাফেক্টিং টিচিং। তো কি কি জিনিস বা নির্ধারক বলতে পারো, ঠিক আছে, কি কি ফ্যাক্টরস যেগুলো টিচিং কে হাবি করে বলতে পারো, অ্যাফেক্ট করে, যেরকম সেক্ষেত্রে টিচিং এর ক্ষেত্রে যেসব বলতে পারো যে এলিমেন্টস গুলো মেনলি প্রয়োজন, মানে স্টুডেন্ট টিচার কারিকুলাম বা যে সেই জিনিসগুলো তো থাকছে, ঠিক আছে, এবং তার বাইরেও আরো কিছু যেরকম তার ক্লাস ঘর হতে পারে, ঠিক আছে, শ্রেণীকক্ষ হতে পারে, স্কুল এনভায়রনমেন্ট হতে পারে, তারপরে ধরে নাও সে মানে মানে সেই ক্লাসে কি স্মার্ট স্মার্ট ক্লাসরুম কিনা, বা সেক্ষেত্রে কি কি ইনস্ট্রাকশনাল ফেসিলিটিস কি কি রয়েছে, তো এরকম যাবতীয় জিনিসগুলো কিন্তু এই জায়গাগুলোতে কিন্তু পড়তে হবে কিন্তু, ওকে? দেন আছে মেথড। তো টিচিং মেথডস কি কি হতে পারে? নানান ধরনের মেথডস রয়েছে, যেরকম আমাদের লেকচার মেথড হতে পারে, ডেমনস্ট্রেশন মেথড হতে পারে, হিউরিস্টিক মেথড হতে পারে, প্রজেক্ট মেথড হতে পারে, তো উইনেটকাপ মেথডস হতে পারে। তো এরকম কিন্তু নানান ধরনের কিন্তু মেথডস রয়েছে যেগুলো কিন্তু টিচাররা ফলো করে থাকে। আর কি আছে টিচিং এইডস, ঠিক আছে, যেটা অ্যাকচুয়ালি আমরা টিএলএম বলে জানি, যে টিচার লার্নিং মেটেরিয়ালস। পড়াতে গেলে টিচাররা অনেক কিছু ইউজ করে থাকে, যেরকম এখন আমরা পড়ানোর জন্য তোমাদের সামনে ল্যাপটপ, পেন ট্যাব, এগুলো আমরা ইউজ করছি, ইন্টারনেট ফেসিলিটি নিচ্ছি। এবার ক্লাসরুমে গেলে তো সাধারণত ইন্টারনেট এই থাকছে না, তাও থাকবে, ওগুলো স্কুল তো অনেক উন্নত মানের, যারা মেরিটোরিয়াস স্টুডেন্টস তারাও অ্যাডমিশন নিবে সেক্ষেত্রে, মানে বিশেষ করে এসটিদের মধ্যে। আর তো সেক্ষেত্রে ক্লাসরুমে টিচিং এইডস কি কি ইউজ হচ্ছে, ঠিক আছে, সেটা প্রজেক্টিভ নাকি নন প্রজেক্টিভ, অডিও নাকি ভিজুয়াল নাকি অডিও ভিজুয়াল টিচিং এইড হচ্ছে, ঠিক আছে, শুধু দেওয়ালে টাঙানো কিছু, কোনো চার্ট ইউজ হচ্ছে, নাকি কোনো কংক্রিট কোনো অবজেক্ট ইউজ করা হচ্ছে। তো এরকম কিন্তু নানান ধরনের টিচিং এইডস কিন্তু টিচাররা কিন্তু ইউজ করে থাকে। শুধুমাত্র তো ওই ব্ল্যাকবোর্ড আর চকের মাধ্যমে পড়ায় না, আরো অনেক কিছু আনুষঙ্গিক জিনিসপত্রগুলো কিন্তু পড়াতে গেলে লাগে, সেক্ষেত্রে ল্যাবরেটরিও হতে পারে, ল্যাব ফ্যাসিলিটিও হতে পারে। আচ্ছা, নেক্সট আছে ইভ্যালুয়েশন সিস্টেম। তো দেখো যে বাচ্চাদের তো সিসিই, কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন, সারা বছর তাদেরকে ইভ্যালুয়েট করা হচ্ছে। তাছাড়া ধরে নাও এরকম ইভ্যালুয়েশন সিস্টেমের মধ্যে টাইপ গুলো আমাদের দেখতে হবে, বলতে পারো যে সামেটিভ, ফর্মেটিভ, সিআরটি, এনআরটি, এবং ইভ্যালুয়েশনের মধ্যে যেসব বলতে পারো যে কোশ্চেন, কোন ধরনের কোশ্চেন আছে, শর্ট টাইপ, এমসিকিউ, এসিকিউ, ডিসক্রিপটিভ টাইপ, তো টাইপ গুলো আমাদের জানে, ম্যাচিং টাইপের। আর ধরে নাও নিত্য নতুন ইনোভেশন কি আসছে আমাদের ডে টু ডে লাইফের, মানে আমাদের যে সেক্টরগুলো, যেরকম কিছুদিন আগে আমাদের শুধু চাকরি পরীক্ষাতেই মানে ওএমআর শিট ফিল আপ করতে হচ্ছে, কিন্তু দেখা গেলো যে এখন কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে দেখা যাচ্ছে কি আমাদের বলতে পারো যে ওএমআর শিট ফিল আপ করার মাধ্যমে এক্সাম নেওয়া হচ্ছে। তো এগুলো কিন্তু ইভালুয়েশন সিস্টেমে ইনোভেশন আসছে কিন্তু, তো এরকম কিন্তু নিত্য নতুন ইনোভেশন গুলো আসছে এবং কিছু চেঞ্জেসও আসছে। বিশেষ করে ধরে না আগে যেরকম আমাদের তোমার আমাদের বাবা মারা যখন স্কুলে পড়তো নিশ্চয়ই তখন ইউনিট টেস্ট হতো না, হাফ ইয়ারলি এক্সাম আর হলো ফাইনাল এক্সাম, এরকম ব্যাপার ছিল।
তো কিন্তু এখন ইউনিট টেস্ট এসেছে, তো আবার সেমিস্টার সিস্টেম নিউ লঞ্চ হলো কিছুদিন আগে। তো এরকম কিন্তু ইভালুয়েশন সিস্টেমের মধ্যে চেঞ্জেস আসছে, তো সেই জিনিসগুলো কিন্তু আমাদের জানতে হবে। আর এটা গেল মোটামুটি আমাদের টিচিং অ্যাপটিটিউডের ওভারঅল সিলেবাস। ওকে, তো এই রিলেটেড কারো যদি কোনো কোশ্চেন থাকে তো চ্যাট বক্স ওপেন আছে, তোমরা পারলে কিছু লিখতে পারো, নাহলে আমরা কিন্তু যেটা আজকের মানে ডিসকাশনের বিষয়বস্তু সেটাতে আমরা যাব, এবং কিছু আমরা কোশ্চেন রেখেছি যেগুলো আমরা একটু সলভ করব। ওকে, ঠিক আছে। তো আরো কোনো কোশ্চেন নেই যখন, তাহলে আমরা এগোচ্ছি। শিক্ষা প্রদীপন কি? হ্যাঁ, অবভিয়াসলি টিচিং এর তো মানে তো শিক্ষা প্রদীপন। আচ্ছা, তো একদম আমরা ফার্স্টের থেকে স্টার্ট করছি যেহেতু ফার্স্ট ক্লাস আমাদের। তো দেখো যে টিচিং নেচার্স অবজেক্টিভ ক্যারেক্টারিস্টিক্স বেসিক রিকোয়ারমেন্টস এগুলো জিনিস কিন্তু আজকে রাখা হয়েছে কিন্তু। তো আমরা যদি দেখি যে হোয়াট ইজ টিচিং, মানে আমাদের শিক্ষণ যেটাকে আমরা বাংলায় বলি। আচ্ছা, এটার কিন্তু বাংলা নোট তো দেওয়া হবে, কিন্তু ফলো কিন্তু তোমাদের ইংরেজি নোটসই ফলো করতে হবে, কারণ এক্সাম কিন্তু বাংলায় হবে না। আচ্ছা, শিক্ষণ কিন্তু শিখন না কিন্তু। ওকে, এটা তো লার্নিং হলো। আচ্ছা, তো হোয়াট ইজ টিচিং, তাই তো? তো টিচিংটা কি এক ধরনের সামাজিক প্রক্রিয়া, সোশ্যাল প্রসেস, যার মানে কি দাঁড়ায় টু এডুকেট, কাউকে শিক্ষিত করা। ঠিক আছে, তো এই যে শিখন, শিক্ষণ যেটাকে আমরা বলছি, তো এটাকে একটা ট্রায়াঙ্গুলার প্রসেস বলা হয়ে থাকে, কিন্তু ত্রিমাত্রিক একটা প্রক্রিয়া। সেক্ষেত্রে কারা থাকছে? আচ্ছা, শিক্ষণ আর শিক্ষণ মানে তো বললামই যে টিচিং মানে হলো শিক্ষণ, টু টিচ বলতে পারো। ওকে, আর এই শিক্ষণ মানে খ যখন থাকবে সেটা হলো লার্নিং। শেখা যেটাকে বলে, এটা মানে হলো শেখা, লার্ন করা। তাহলে দুটো বোঝা গেল তো, শিক্ষণ আর শিখন। আচ্ছা, তো আমরা বললাম যে ট্রায়াঙ্গুলার প্রসেস ইনভলভিং টিচার, স্টুডেন্টস এবং কারিকুলাম। তো ত্রিমাত্রিক একটা প্রক্রিয়া, সেক্ষেত্রে কাদের প্রয়োজন আছে, ইনভলভ করা থাকছে শিক্ষক, স্টুডেন্টস এবং তার সাথে সাথে যে কারিকুলাম বা যেটাকে আমরা বলছি পাঠ্যক্রম, যেটাকে বলছি কারিকুলাম আর পাঠ্যসূচি কিন্তু বেসিক ডিফারেন্স কিন্তু আছে। মানে কারিকুলামেরই পার্ট কিন্তু আমাদের সিলেবাস। তো কারিকুলাম বলতে টোটাল ওভারঅল যেসব আহ, জিনিস বলতে পারো গোটা স্কুলে মানে সারা বছর ধরে পরিচালিত হয় সেই সব জিনিসগুলো, শুধু মানে ক্লাসরুমে যেই অ্যাক্টিভিটিস গুলো হচ্ছে সেটাই না, মানে ক্লাসরুমে যেই বিষয়বস্তু রিলেটেড যেসব অ্যাক্টিভিটিস সেগুলো না, তার বাইরেও তো অনেক কিছু শেখানো হয়, সেগুলোও কারিকুলামের অংশ। খেলাধুলো কো কারিকুলার অ্যাক্টিভিটিস, ঠিক আছে, নাচ গান বাজনা, নানান ধরনের কালচারাল অনুষ্ঠান সেগুলোও কিন্তু থাকবে কিন্তু। আচ্ছা, তো টিচিং মানে কি, যেটা হলো এক্সচেঞ্জ আইডিয়া অর ইন্টারাকশন বিটুইন টিচার অ্যান্ড স্টুডেন্টস থ্রু সাবজেক্ট ম্যাটার। কোনো একটা বিষয়বস্তু রয়েছে এবং সেই বিষয়ে ইন্টারাকশন হয় স্টুডেন্টস এবং টিচারের মধ্যে। তো টিচিংটা সাধারণত একটা অ্যাক্টিভ প্রসেস, ইনঅ্যাক্টিভ প্রসেস হলে চলবে না, তোমাদেরকেও অ্যাক্টিভ থাকতে হবে, টিচারকে অ্যাক্টিভ থাকতে হবে, স্টুডেন্টসকেও অ্যাক্টিভ থাকতে হবে। তো এক্ষেত্রে বোথ কিন্তু অ্যাক্টিভ পার্টিসিপেশন দরকার কিন্তু। আর টিচার কি করে সাধারণত, স্টুডেন্টসদের সামনে কিছু সাবজেক্ট ম্যাটার প্রেজেন্ট করে যাতে স্টুডেন্টসরা কোনো কিছু শিখতে পারে, মানে হেল্প করে, অ্যাকচুয়ালি সাহায্য করাই বলতে পারে, হেল্প স্টুডেন্টস টু লার্ন। আচ্ছা, ওয়াইল স্টুডেন্টস অ্যাক্টিভলি লার্ন অ্যান্ড ডেভেলপ দেয়ার নলেজ অ্যান্ড স্কিল, স্টুডেন্ট যখন খুব অ্যাক্টিভলি ভাবে কিন্তু কোনো কিছু শেখে, তার ফলে তার কি হয়, জ্ঞান এবং নলেজ মানে জ্ঞান বলতে পারো, আর স্কিলসও তাদের মধ্যে, কৌশলও কিন্তু মানে বলতে পারো যে ডেভেলপ হয় কিন্তু।
তো এই যে টিচিং, এটা এক ধরনের মানে কার অকুপেশন এবং প্রফেশন বা কাজ হলো, সেটা হলো টিচারের। তো টিচিং কনস্টিটিউটস দ্য আইডিয়াস অর প্রিন্সিপালস টট বাই এ টিচার। টিচার সাধারণত কোনো একটা আইডিয়া বা প্রিন্সিপালস, নীতি, এগুলো কিন্তু মানে প্রোভাইড করে থাকে কিন্তু। তো টিচার কি করে, সবচেয়ে ইউটিলাইজ বেস্ট মেথডস টু গিভ বেস্ট নলেজ টু হিজ স্টুডেন্ট। তো টিচার সাধারণত সর্বোচ্চ চেষ্টা করে থাকে সবচেয়ে ভালো যে পদ্ধতিটা মেনটেন করে স্টুডেন্টদের সামনে আমরা পড়াবো সেটা, আর তার সাথে সবচেয়ে ভালো নলেজটা দেওয়ার চেষ্টা করে। আর কি আছে, ইট ইনক্লুডস দ্য অ্যাক্টিভিটিস অফ এডুকেটিং অর ইনস্ট্রাক্টিং। ঠিক আছে, এডুকেট করব, শিক্ষিত করব, ইনস্ট্রাক্টও করতে পারি আমরা, নির্দেশও দিতে পারি, যার ফলে তাদের মধ্যে জ্ঞান সংগঠিত হতে পারে এবং স্কিলও তাদের মধ্যে, কৌশলগত দিকগুলো কিন্তু সংগঠিত হতে পারে। আচ্ছা, ইট ইনক্লুডস দ্য অ্যাক্টিভিটিস প্রোভাইডিং এডুকেশন টু আদার্স। ওকে, আর কি আছে, ইট ইজ দ্য ওয়ে অ্যাওয়েকিং অফ জয় ইন ক্রিয়েটিভ এক্সপ্রেশন অ্যান্ড নলেজ। ঠিক আছে, এটা একটা মাধ্যম বলতে পারো যার মধ্যে আনন্দ, সৃজনাত্মক কিছু এক্সপ্রেশন, নলেজ, জ্ঞান, এগুলো কিন্তু প্রকাশিত হতে পারে এই টিচিং এর মাধ্যমে কিন্তু বলা হচ্ছে। আচ্ছা, এবার কিছু ডেফিনেশনে চলে আসবো। তো প্রথম যে বিএফ স্কিনারের যারা বিএড করেছো তোমরা জানো যে বিএফ স্কিনার একজন কি ছিলেন, সাইকোলজিস্ট তো অবশ্যই ছিলেন, এবং তার সাথে সাথে তার যে থিওরি অপারেন্ট কন্ডিশনিং, ঠিক আছে, তো তার নামটা তোমরা জানো। তো এই ক্ষেত্রে কি বলেছে, লার্নিং ইজ দ্য সিকোয়েন্স অফ কন্টিনিউয়াস অফ রিপিটেশন, বারবারের মাধ্যমে কিন্তু শিখছে, এটাই বলা হয়েছে। আর কি, অ্যাকর্ডিং টু এইচ.সি. মরিনসন, তো এরা কি বলেছে, টিচিং ইজ দ্য প্রসেস ইন হুইচ এ মোর ডেভেলপ পার্সোনালিটি কামস ইন আ কন্ট্যাক্ট উইথ লেস ডেভেলপ পার্সোনালিটি। তো এইটুকু মানে বুঝে নাও যে টিচিং এক ধরনের প্রক্রিয়া যেটা দেখা যায় যে একজন মোর ডেভেলপ পার্সোনালিটি, ঠিক আছে, মানে উচ্চ ব্যক্তিত্ব সম্পন্ন একজন ব্যক্তি, একজন কম ব্যক্তিত্ব, বা এটাতে কম বলা ঠিক হবে না, আচ্ছা ওরকমই ধরে নাও, ব্যক্তি মানে কম ডেভেলপ ব্যক্তিত্বের সামনে কিন্তু কিছু উপস্থাপন করে, দেখো, অ্যান্ড দ্য ডেভেলপ পার্সোনালিটি মেক্স অ্যারেঞ্জমেন্ট ফর দ্য অ্যাডভান্স এডুকেশন ফর লেস ডেভেলপ পার্সোনালিটি। তো অ্যাডভান্স কিছু দেওয়ার চেষ্টা করে। আচ্ছা, অ্যাকর্ডিং টু বার্টন, তো বার্টন কি বলেছে, টিচিং ইজ দ্য ইন্সপিরেশন, ডিরেকশন, গাইডেন্স অ্যান্ড এনকারেজমেন্ট গিভিং ফর লার্নিং। তো শিক্ষাদান যে প্রক্রিয়া, সেক্ষেত্রে শিখনের জন্য কি করে, একজন শিক্ষার্থীকে, বিশেষ করে পিপিল বা স্টুডেন্ট বলতে পারো, তাদেরকে ইন্সপিরেশন জাগায়, ডিরেকশন দেয়, গাইডেন্স প্রোভাইড করে, এনকারেজমেন্ট করে, যাতে সেই জিনিসটা শিখতে পারে। ওকে, আচ্ছা, অ্যাকর্ডিং টু রিবার্ন, তো তার মতে কি বলা হয়েছে, তিনটা পয়েন্টস আছে টিচিং এর। দেয়ার আর 3 পয়েন্টস অফ টিচিং: টিচার, লার্নার অ্যান্ড সাবজেক্ট ম্যাটার। এবং তাদের মধ্যে দেখো, establishment a relationship between three is teaching. ওকে, এই মানে এই তিনটার মধ্যে রিলেশনশিপটাকে বলা হয়েছে যে টিচিং। এবং এটা কি করে, বাচ্চার মধ্যে এই যে রিলেশনশিপটা, এই যে তিনজনের রিলেশনশিপটা, তো শিক্ষার্থীর মধ্যে মানে শিক্ষার্থীর মধ্যে একটা, বিশেষ করে শিশুর মধ্যে একটা শক্তি যোগায়। ঠিক আছে, আচ্ছা, অ্যাকর্ডিং টু স্মিথ, আচ্ছা, অ্যাকর্ডিং টু স্মিথ কি বলেছে, যে টিচিং ইজ অ্যান অর্গানাইজ সিস্টেম অফ স্পেসিফিক অ্যাক্টিভিটিস এম অ্যাট হেল্পিং দ্য লার্নার টু লার্ন সামথিং। তো শিক্ষক কি করবে, শিক্ষার্থীকে বিশেষ করে কিছু স্পেসিফিক অ্যাক্টিভিটিস এর মাধ্যমে, তার কিছু এমস থাকবে আগের থেকে, ডিটারমাইন কিছু বলতে পারো যে লক্ষ্য থাকবে, সেটার উপর বেস করে স্টুডেন্টসদেরকে হেল্প করবে এবং তারা যাতে কিছু শিখতে পারে। দেখো, সব ক্ষেত্রে যে টিচার প্রয়োজন পড়ে সেটাও না, সেই কারণে বলা যাচ্ছে ইট মে বি ক্যারিড আউট ইন দ্য অ্যাবসেন্স অফ টিচার। টিচার ছাড়াও কিন্তু
আমরা কিন্তু শিখতে পারি, কিন্তু অনেক কিছুই আমরা শিখতে পারি টিচার ছাড়াই করতে। আচ্ছা আচ্ছা, ট্রাইপোলার প্রসেস তো বলাই হলো একটুখানি আগে। তো মেনলি বলা হয়েছে যে এক্ষেত্রে এজেন্ট অর সোর্স প্রডিউসিং লার্নিং হুইচ মে বি হিউম্যান অর মেটেরিয়াল। তো সেখানে দেখো টিচারের অ্যাবসেন্স থাকতে পারে। আজকাল তো এআইও হয়ে গেছে, এআইরাও টিচার হয়ে গেছে, টিচার মানে টিচারের জায়গায়। তো আমরা ওখান থেকেও নলেজটা গেইন করতে পারছি সেক্ষেত্রে। তো একটা সোর্স পয়েন্ট রয়েছে যেখান থেকে আমরা কিছু শিখছি, বিশেষ করে এজেন্ট অর সোর্স প্রডিউসিং লার্নিং হুইচ মে বি মানুষও হতে পারে এবং মেটেরিয়ালসও হতে পারে। আচ্ছা, এ গোল অর টার্গেট টু বি অ্যাচিভ, কিছু একটা টার্গেট বা লক্ষ্য সিলেক্ট করা থাকে। এক্ষেত্রে আর কি আছে দেখো, কিছু ইন্টারভিনিং ভেরিয়েবলস থাকে কনস্টেনিং। আচ্ছা, ভেরিয়েবল সাধারণত তিন ধরনের মেনলি হয়ে থাকে, ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট, আর আরেকটা হলো ইন্টারভেনিং ভেরিয়েবল। তো এখানে ইন্টারভেনিং ভেরিয়েবল বলা হয়েছে মানে শিক্ষার্থী এবং শিক্ষকের বাইরের যেসব জিনিসগুলো থাকে সেগুলোই মোটামুটি ইন্টারভেনিং ভেরিয়েবল। ঠিক আছে, কি কি হতে পারে কেউ একটু ঝটপট কমেন্ট বক্সে লেখো যে কি কি হতে পারে ইন্টারভেনিং ভেরিয়েবলস এর মধ্যে। দেখো তাড়াতাড়ি। উম, আচ্ছা, অনেক কিছুই হতে পারে, যেটা বললাম যে শিক্ষক এবং শিক্ষার্থীর বাইরে বেসিক্যালি কি আছে আমাদের কারিকুলাম গুলো আছে, টেক্সট বুক হতে পারে। আচ্ছা, আর ধরে নাও ক্লাসরুম সিচুয়েশন হতে পারে, আরো যেসব জিনিসগুলো ক্লাসরুম এনভায়রনমেন্ট থেকে, স্কুল এনভায়রনমেন্ট থেকে শুরু করে স্কুলে যেসব ফেসিলিটিস গুলো আছে সবই কিন্তু আমাদের ইন্টারভিনিং ভেরিয়েবলের মধ্যে পড়ছে। আচ্ছা, এবার চলে আসবো যে নেচারে। ওকে, তো আমাদের যে শিক্ষাদান বা শিক্ষণ যেটাকে বলছি তার প্রকৃতি। তো প্রথমে বলা আছে যে টিচিং ইজ অ্যান ইন্টারনাল প্রসেস। তো এটা একটা বলতে পারো ইন্টারনাল প্রসেস, তাই তো? বাহ্যিক প্রক্রিয়া না, এক্সটার্নাল না, ভেতরকার জিনিস কিন্তু। তো এক্ষেত্রে কেন? কারণ দেখো যে একটা টিচিং এর ফলে একটা ইন্টারঅ্যাক্টিভ প্রসেস হচ্ছে, আমরা চেষ্টা করছি তোমাদের সাথে ইন্টারঅ্যাক্ট করার। কিছু সমস্যা বা কারণবশত আমরা করতে পারছি না, আমাদের রেগুলার ক্লাসগুলোতে ইন্টারাকশন হয়। তো এক্ষেত্রেও হচ্ছে সেটা চ্যাট বক্সের মাধ্যমে। তো ইন্টারঅ্যাক্টিভ প্রসেস ইন হুইচ টিচার্স অ্যান্ড স্টুডেন্টস ওয়ার্ক টুগেদার ফর স্পেসিফিক পারপাস। তো কোনো একটা তো কিছুকে সামনে রেখেই আমরা এগোই সাধারণত টিচার স্টুডেন্টস একসাথে ক্লাসরুমে। আচ্ছা, ইট ইজ দ্য প্রসেস ইন দ্য ক্লাসরুম ইন হুইচ বোথ দ্য টিচার অ্যান্ড স্টুডেন্টস আর অ্যাক্টিভ পার্টিসিপেন্ট। তো বোথ, যেহেতু ইন্টারনাল একটা প্রক্রিয়া, ঠিক আছে, অন্ত একটা প্রক্রিয়া, তো সেক্ষেত্রে অ্যাক্টিভ পার্টিসিপেশন প্রয়োজন আছে। তো টিচার মেয়ারলি বলতে পারো যে লেকচার দিচ্ছে, লেকচার প্রোভাইড করছে, আর টিচাররা স্টুডেন্টসরা যদি প্যাসিভ লিসেনার যদি হয়ে থাকে তাহলে কিন্তু পুরো যে মানে এই যে ইন্টারাকশন প্রসেসটা বা এই যে টিচিং যে প্রক্রিয়াটা সেটা কিন্তু ফেল হবে, পসিবল হবে না যদি দুজনেই কিন্তু অ্যাক্টিভ পার্টিসিপেশন প্রয়োজন। আচ্ছা, টিচিং ইজ আ বোথ অ্যান আর্ট অ্যান্ড এ সায়েন্স। ঠিক আছে, কলা এবং বিজ্ঞান। তো এই টিচারের যে নেচার সাধারণত বলা হয়ে থাকে যে আর্টিস্টিক এবং সায়েন্টিফিক। তো দেখো যে টিচিং যেই প্রক্রিয়াটা, দেখো আমরা টিচিং এর প্ল্যান করছি, ইভ্যালুয়েট করছি, বা কিছু মেথডস, সায়েন্টিফিক মেথডস ফলো করছি, এগুলো কিন্তু অনেকটা কিন্তু সায়েন্টিফিক। আবার দেখো যে এই যে টিচিং যে প্রসেস, তো টিচারের প্রত্যেকটা টিচারের পড়ানোর আলাদা আলাদা স্কিল হতে পারে। তো এগুলো তো এক একটা প্রত্যেকটা স্যারের, না আমরা যখন ইউনিভার্সিটিতে যখন পড়তাম স্যারদের কিছু কিছু স্যারের পড়ানোর টেকনিকটাই একটা অন্য লেভেলের ছিল। ঠিক আছে, সেই টিচিং এর দিক থেকে এক ধরনের আর্টিস্টিক বলতে পারো।
তো সেই দিক থেকে একটা মানে এটাকে বলা হচ্ছে যে আর্ট এবং সায়েন্স বোথ বলা হচ্ছে কিন্তু কম্বিনেশন কি আর্টিস্টিক স্কিলস এবং সায়েন্টিফিক নলেজ দুটোরই মিক্সচার। কারণ পড়ানোর স্টাইল বা প্যাটার্ন প্রত্যেকজন টিচারে কিন্তু আমরা আলাদা আলাদাই দেখতে পারি কিন্তু। আচ্ছা, লার্নিং ইজ আ ডেভেলপমেন্টাল প্রসেস। তো কারণটা কি দেখো, যে আমরা যে শিখছি তো শেখার ফলে আমাদের কি হচ্ছে, কগনিটিভ জ্ঞানমূলক কিছু বিকাশ হচ্ছে। তো টিচিং প্রসেস একটা ডেভেলপমেন্ট হেল্প করে চাইল্ডদের ক্ষেত্রেও আমাদের ক্ষেত্রেও। তো কিছু চেঞ্জেস আনে। আমরা জানি যে শিক্ষা বলতে বোঝায় হলো আচরণ, ব্যক্তির আচরণের পরিবর্তন। তো অর্থাৎ আচরণের ক্ষেত্রে তার নলেজ হতে পারে, ইমোশন হতে পারে, তার বিহেভিয়ার গুলো হতে পারে, মানে বিহেভিয়ার বলতে আচরণ, তার নলেজ, ইমোশন সব ধরনের পরিবর্তনগুলো হতে পারে। তো টিচিং এর ফলে তাদের কিছু জ্ঞান আসছে, তাদের মধ্যে ক্রিয়েটিভ মানে থিঙ্কিং, যেই চিন্তা ভাবনা আমরা করছি, অনেক সময় রিজনিং করছি, যুক্তি দিয়ে যুক্তি তর্ক দিয়ে বিচার বিশ্লেষণ করছি। তো এইগুলো তো একদিনে আসে না। ছোট বাচ্চারা কি পারবে কোনো যুক্তি তর্ক দিয়ে কোনো কিছু সমস্যা মেটাতে? কিন্তু তোমরা পারবে, কারণ এটা আমরা কিন্তু শিখেছি, অর্থাৎ আমরা লার্ন করছি। এবং লার্নিংটাও কিন্তু এক ধরনের ডেভেলপমেন্টাল প্রসেস। এটাও কিন্তু টিচিং এর মাধ্যমেই কিন্তু আসে কিন্তু। দেন আছে, তো টিচিং এর ফলে তো একটা লার্নিং হচ্ছে। আমরা যখন টিচিং প্রোভাইড করছি তো উল্টো দিকে বাচ্চার মধ্যে লার্নিং হচ্ছে কিন্তু। তো সেক্ষেত্রে এই সেক্ষেত্রে বলতে পারি যে টিচিং প্রসেস, লার্নিং যেহেতু কন্টিনিউয়াস প্রসেস, তো টিচিংটাকেও বলা হচ্ছে যে কন্টিনিউয়াস প্রসেস। তো কারণটা কি, আমরা কিন্তু সারা জীবন কিছু না কিছু শিখছি, এবং সেক্ষেত্রে অ্যাকশন, লার্নিং, ইভ্যালুয়েশন হচ্ছে আমাদের মধ্যে। এটা কন্টিনিউয়াসলি ভাবে কিন্তু আমরা শিখেই যাচ্ছি কিন্তু। ঠিক আছে। আর কি বলা হয়েছে, টিচিং ইজ আ প্রসেস অফ ডিরেক্টিং। তো আহ, অনেক সময় টিচাররা সাধারণত দেখবে যে টিচিং এর মাধ্যমে, শিক্ষাদানের মাধ্যমে স্টুডেন্টসদেরকে অনেক সময় গাইডেন্স প্রোভাইড করে থাকে, তার বিভিন্ন ফিল্ডে হতে পারে, যার ফলে গোল ডিরেক্টিং হতে পারে। কোনো কিছু জায়গায় পৌঁছানোর জন্য টিচার সাধারণত গাইডেন্স করতে পারে, যাতে সেই জায়গাটায় তার মধ্যে এবিলিটি বা পোটেন্সিয়ালটা থাকা সত্ত্বেও যদি আমরা যে গাইডেন্স না করি, তারা কিন্তু সেই জায়গাটা পৌঁছতে পারে না। টিচিং এর মাধ্যমে কিন্তু আমরা কিন্তু স্টুডেন্টসদের কিন্তু আমরা কিন্তু ডাইরেক্ট করতে পারছি কিন্তু, মানে বিশেষ করে ডাইরেক্টিং করতে পারছি। আচ্ছা, টিচিং ইজ এ পারপাসফুল প্রসেস। তো টিচিংটা একটা উদ্দেশ্য অবশ্যই রয়েছে, অর্থাৎ গোল ওরিয়েন্টেড। আগের থেকে কিছু একটা সিলেক্ট করে দেওয়া আছে তোমাকে। আমাদের যে কারিকুলাম বলতে পারো, আমরা তো যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড হতে পারে বা সিবিএসসি, আইসিএসসি বোর্ড, তাদের তো প্রি ডিটারমাইন্ড কিছু আগের থেকে গোলস বা অবজেক্টিভ সিলেক্ট করা আছে। এই যে এই সারা বছর ধরে আমরা কি পড়বো এবং পড়লে আমরা কি শিখবো, সেটা কিন্তু আগের থেকেই কিন্তু মানে রেডি করা থাকে, যে এই জিনিসটা পড়লে আমরা এই জিনিসগুলো শিখবো। সেই কারণে দেখো, টিচিংটা কি হচ্ছে, গোল ওরিয়েন্টেড প্রসেস, যার স্ট্র্যাটেজি এবং কেয়ারফুলি কিন্তু খুব স্পেসিফিক অবজেক্টিভ কিন্তু আগের থেকে প্ল্যান করে থাকে কিন্তু। যার ফলে আমরা যদি সেগুলো যদি স্টাডি করতে পারি, তার ফলে সেই স্পেসিফিক জায়গাগুলো কিন্তু অ্যাচিভ হয়ে থাকে। তো টিচার কিছু কি কি যে সিলেক্ট করতে হবে, দেখো, কারিকুলাম, টিচিং মেথড এবং ইভ্যালুয়েশন টেকনিক্স বেসড অন দেয়ার অবজেক্টিভ। ঠিক আছে, অবজেক্টিভস এর উপর বেস করে তাদেরকে ইভ্যালুয়েট করতে পারে। তো আমরা কি ধরনের ইভ্যালুয়েশন টেকনিক্স এর ক্ষেত্রে আমরা কোন ধরনের কোশ্চেন গুলো রাখবো? তোমরা অনেক সময় ব্লু প্রিন্ট করেছো অ্যাচিভমেন্ট টেস্ট করার ক্ষেত্রে, যারা বিএড করে এসেছো তারা দেখেছো ব্লু প্রিন্ট তৈরি করা। তো নানান ধরনের কোশ্চেন তৈরি করা হয় সেক্ষেত্রে, এবং উদ্দেশ্যগুলো সামনে থাকে। বিশেষ করে কোন ধরনের কোশ্চেনের আসপেক্টে কি ধরনের মানে জিনিস আমরা জানতে চাই, সেটা চেষ্টা করি। ওকে, তাহলে এই গেল হলো আমাদের অবজেক্টিভ। আচ্ছা, নেক্সট আছে আমাদের ফাংশন। দেখো, টিচিংটা একটা গ্রেট প্রফেশন বলে আমরা জানি। অনেকে তো, তোমরা ইন্টারভিউ দিতে যখন যাবে, এক্ষেত্রে তো ইন্টারভিউ হবে না, তো সাধারণত একটা গ্রেট প্রফেশন বলে আমরা জানি। অন্যান্য প্রফেশনের থেকে আমরা লোকের খুশিতে আমরা নিজে খুশি হই। ঠিক আছে।
দেখবে যে যারা লয়ার সাধারণত তাদের কাছে মানুষ সবচেয়ে বিপদেই যায়, কিন্তু বিপদের পড়লেই কিন্তু তখন কিন্তু যায়। আর আমাদের কিন্তু বাচ্চারা মা বাবারা পাঠায় বিশ্বাস করে আমাদের কাছে যে তাদের ছেলে মেয়েগুলো আরো যাতে উজ্জ্বল ভবিষ্যৎ যেন পায়। তো সেই কারণে একটা গ্রেট প্রফেশন হিসেবে কাজ করছে, যাদের মধ্যে কিন্তু আমরা কিছু লার্নিং এবং প্র্যাকটিক্যাল কিছু স্কিলস আমরা করে থাকি। তো প্রথমটা কি আছে, ডিসেমিনেশনস অফ নলেজ। তো এক্ষেত্রে যদি আমরা দেখি যে টিচারদেরকে সাধারণত টিচার কিছু যেই কন্টেন্ট আগে থেকে তো বিষয় তো সিলেক্ট করা থাকে, সেই বিষয়বস্তুটা কন্টেন্ট নলেজটা স্টুডেন্টসদের কাছে পৌঁছে দেয়, প্রোভাইড করে, এবং তাদের মধ্যে কি হচ্ছে আন্ডারস্ট্যান্ড করতে হেল্প করে এবং তাদের মধ্যে ক্রিটিক্যাল স্কিলসটা ডেভেলপ হয়। তো তারপরে আছে স্কিল ডেভেলপমেন্ট। তো টিচিং কিছু আরো ভ্যারিয়াস টাইপস অফ স্কিল ডেভেলপ করতে সাহায্য করে। বিশেষ করে দেখো কমিউনিকেশন স্কিলস ডেভেলপ করে, প্রবলেম সলভিং স্কিলস, আবার ক্রিয়েটিভিটি অর্থাৎ সৃজনশীলতার হেল্প করে, মানে সৃজনশীল হতে হেল্প করে বলতে পারো। সৃজনশীলতা এক ধরনের স্কিল, আমরা কিছু যদি তৈরি করতে যদি পারি হোমওয়ার্কের মাধ্যমে, অর্থাৎ প্লাস ক্রিয়েটিভ থিঙ্কিং এর জন্য ব্রেন স্টর্মিংও করে থাকে অনেক সময় টিচাররা। ঠিক আছে, মস্তিষ্ক ঝঞ্ঝা তোমরা পড়েছো হয়তো। আচ্ছা, আর কি আছে ক্রিটিক্যাল থিঙ্কিং, যেটা হলো যুক্তিগত চিন্তা করারও স্কিলসটা কিন্তু হেল্প করে থাকে কিন্তু। ওকে, নেক্সট আছে যে ক্যারেক্টার বিল্ডিং, চরিত্র গঠনও কিন্তু স্টুডেন্ট মানে টিচারদের গুরুত্ব কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাদের যে সময়ানুবর্তিতা বা নিয়মানুবর্তিতা, এগুলো কিন্তু স্টুডেন্টসরা কিন্তু দেখায় যে যে কাকে কিভাবে কথা বলতে হবে। টিচার টিচ স্টুডেন্টস অ্যাবাউট ভ্যালুস, ওকে, এথিক্স, সোশ্যাল রেসপন্সিবিলিটি। আচ্ছা, হেল্পিং দেম বিকাম গুড স্টেট সিটিজেন। তো এইসব জিনিসগুলো কিন্তু একজন মানুষের কিন্তু চরিত্র গঠনও কিন্তু, কারণ আমরা তো আমরা তো ধরতে গেলে বনেই বসবাস করতাম আমাদের পূর্বপুরুষরা। তো সেখান থেকে বাচ্চারা যখন হয় তখন কিন্তু তাদের কিন্তু সেই জ্ঞানবোধটা তৈরি হয় না যে আমাদের মধ্যে কখন কিরকম আমাদের চরিত্র কেমন, কারণ তারা তো নানান ভাবে দুরন্ত হয়ে থাকে। তাদেরকে বলতে পারো যে একটা জায়গায় শেপ করতে হেল্প করছে কিন্তু টিচাররাই। বাবা মারাও তো করছেই, কিন্তু বাবা মার বাইরেও তো সাধারণত 7-8 ঘন্টা স্কুলে গিয়ে থাকছে বাচ্চারা। তো সেক্ষেত্রেও কিন্তু এই ভ্যালুস, এথিক্স, সোশ্যাল রেসপন্সিবিলিটি, হেল্প করা, এইসব জিনিসগুলো কিন্তু ক্যারেক্টার বিল্ডিং এর ক্ষেত্রে কিন্তু টিচারের গুরুত্ব কিন্তু থাকছে। আচ্ছা, নেক্সট আছে কি পার্সোনালিটি ডেভেলপমেন্ট। তো পার্সোনালিটি যেটা, তো টিচিং কি করে স্টুডেন্টসদের মধ্যে তাদের যে হিডেন ট্যালেন্ট গুলো আছে সেটা ডিসকভার করতে হেল্প করে, তাদের এবিলিটিস, তাদের যে ক্ষমতাগুলো আছে সেগুলো, তাদের মধ্যে সেলফ কনফিডেন্স সেটাকে বুস্ট আপ করে, প্রমোট কি করে ওভারঅল যে পার্সোনালিটি আমাদের যে ডেভেলপমেন্ট, ঠিক আছে, সেটা কিন্তু হেল্প করে থাকে কিন্তু টিচিং। আচ্ছা, আর কি হেল্প করছে, প্রিপেয়ারিং ফর দ্য ফিউচার। তো টিচিং শিক্ষা আমাদের আরো হেল্প করছে শিক্ষার মাধ্যমে, মানে টিচিং প্রসেসের মাধ্যমে স্টুডেন্টসদের কি করছে, যাতে ফিউচারে তারা যখন তাদের মানে এই স্কুল জীবন শেষ করে তারা যখন তাদের কর্মজীবনে পৌঁছবে, মানে প্রোভাইডিং দেম উইথ দ্য নলেজ অ্যান্ড স্কিলস নিডেড ফর সাকসেস ইন দ্য ওয়ার্কফোর্স। ঠিক আছে, কর্মজীবনে পৌঁছাবে তার জন্য যে জ্ঞান বা স্কিলস কৌশল সেগুলো কিন্তু হেল্প করছে। ঠিক আছে, তো টিচারের যে রোল সেটা শুধুমাত্র ওই যে শুধুমাত্র তার যে কারিকুলাম বা যে লেসন সেটার মধ্যেই থাকছে না, স্টুডেন্টসকে কিন্তু শুধু সাবজেক্ট ম্যাটারটাই শুধু প্রোভাইড করছে সেটা না, তার বাইরেও কিন্তু তাকে কিন্তু বিভিন্ন দিক থেকে কিন্তু নলেজেবল, স্কিলফুল এবং রেসপন্সিবল কিন্তু ইন্ডিভিজুয়াল করতে
ওকে, তো আর এই রিলেটেড এই জায়গাটাতে কোনো কোশ্চেন যদি থাকে করতে পারো, যে কারো যদি কোনো টপিকটা যে ফাংশনস অফ টিচারের ক্ষেত্রে যদি কোথাও যদি বুঝতে অসুবিধা যদি থাকে তোমাদের কোনো পয়েন্ট, সেটা একটু উল্লেখ করতে পারো। তো সেটা নিয়ে একটু আরেকবার ডিসকাস করে দিতে পারবেন। আচ্ছা, এখন তো শোনা যাওয়ার কথা, আমি তো বলছি শোনা তো যাচ্ছে। আচ্ছা, তো আমরা চলে আসবো যে ক্যারেক্টারিস্টিক্স অফ টিচিং। তো সাধারণত তো এটা একটা তো কমপ্লেক্স প্রসেস, ঠিক আছে, যে লার্নিং অত সহজ প্রক্রিয়া না কিন্তু, ঠিক আছে। তো কারণ এই ক্ষেত্রে আমরা কিছু নলেজ অ্যাকুইজিশন হচ্ছে, সেই নলেজটাকে মানে আমাদের সাধারণত তিনটে লেয়ারে সাধারণত হয়ে থাকে কিন্তু, মেমোরি লেভেল, আন্ডারস্ট্যান্ডিং লেভেল, আবার রিফ্লেক্টিভ লেভেল হচ্ছে আমাদের টিচিং এর ক্ষেত্রে, ঠিক আছে। বলতে পারো তিনটে লেয়ারে হচ্ছে। তো সেই যে তথ্যগুলো আমরা অ্যাকুইজিশন হচ্ছে আমাদের, সেটাকে আমরা অনেক সময় ট্রান্সফারও করছি, তাই তো। তো দেখো ক্যারেক্টারিস্টিক অফ টিচিং এর ক্ষেত্রে কি কি বৈশিষ্ট্য আছে। প্রথমে যেটা বলা হয়েছে যে পারপাসফুলনেস। তো পারপাস ওই অবজেক্টিভস এর সাথে ক্যারেক্টারিস্টিক বা যেটা আমাদের নেচার ছিল সেটার সাথে রিলেট পেয়ে যাবে কিছুটা পয়েন্ট গুলো। আচ্ছা, তো প্রথমটা আছে যে পারপাসফুল, কিছু উদ্দেশ্য আগে থেকেই রয়েছে, কারণ একটা গোল কিন্তু সিলেক্ট করা থাকে। সেই গোলগুলো কি হতে পারে, একাডেমিক হতে পারে, সোশ্যাল হতে পারে, সামাজিক হতে পারে। একাডেমিক মানে যে বিষয়বস্তুগুলো আছে, সামাজিক হতে পারে, কগনিটিভ জ্ঞানমূলক, এবং অ্যাফেক্টিভ। অ্যাফেক্টিভ মানে অ্যাফেকশন থেকে হতে পারে আমাদের, ঠিক আছে, যেটা আমাদের মনের সাথেও সম্পর্কযুক্ত বলতে পারো। আচ্ছা, টিচার্স প্ল্যান দেয়ার লেসন কেয়ারফুলি টু অ্যাচিভ দিস গোল। তো টিচার সাধারণত প্ল্যান করে থাকে তার লেসন গুলো, বিশেষ করে ওই যে আমরা লেসন প্ল্যান করতাম, তাই তো, লার্নিং ডিজাইন যেটাকে বলি, অনেক অনেক জায়গায় ডিএলএড এ লেসন প্ল্যান বলে, আর হলো এক্ষেত্রে আমাদের লার্নিং ডিজাইন বলি। তো তার ফলে কিন্তু কি হচ্ছে, আমরা সেই গোলগুলো কিন্তু অ্যাচিভ করতে পারছি। আর সিস্টেমেটিক প্রসেস, তো এই যে টিচিং, সেটা কি হচ্ছে, একটা হলো সিস্টেম ভাবে চলছে, কিন্তু ওই হযবরল ভাবে চললে কিন্তু হবে না। একটা প্রসেসের মাধ্যমে সেভারাল স্টেপস গুলো রয়েছে কিন্তু। ওই আমরা যখন ওই লার্নিং ডিজাইন যখন তৈরি করেছিলাম, তখন কিন্তু আমরা যে তখন দেখেছো যে আমাদের প্রিভিয়াস নলেজ জানার চেষ্টা করা হতো, পূর্ব জ্ঞান, চক, মানে বোর্ড ওয়ার্ক, এরকম কিন্তু প্রত্যেকটা স্টেপ গুলো কিন্তু আলাদা আলাদা ছিল কিন্তু। তো সেভারাল স্টেপ গুলোকে ফলো করা হয়ে থাকে। সেটার মধ্যে কি আছে দেখো, প্ল্যানিং স্টেজ ছিল আমাদের, তারপরে ইমপ্লিমেন্টেশন স্টেজ ছিল, ইভ্যালুয়েশন স্টেজ ছিল, ফিডব্যাক, এগুলো কিন্তু ফলো করা হতো। এইসব স্টেপ গুলো ফলো করা হতো সাধারণত হার্বার্টিয়ান, মানে ওই হার্বার্ট স্পেন্সার বা হার্বার্টিয়ান যে মডেলটা, সেটাকে ফলো করা হতো কিন্তু আমাদের সেক্ষেত্রে কিন্তু ওই লার্নিং ডিজাইনের ক্ষেত্রে। আচ্ছা, স্টুডেন্ট সেন্ট্রিসিটি। তো টিচিং অবশ্যই টিচার না থাকলেও চলবে, কিন্তু স্টুডেন্টস এর প্রয়োজনীয়তা সবার আগে রয়েছে, ঠিক আছে। তো দিস মিনস মানে টিচার ফোকাস অন স্টুডেন্টস এর যে বেসিক্যালি আমাদের যে কারিকুলাম বা আমাদের আহ, সবকিছুই বলতে পারো, সেটা কিন্তু স্টুডেন্টসদের কিন্তু চাহিদা, তাদের ইন্টারেস্ট, তাদের যে লার্নিং শেখার যে স্টাইল, সেটার উপর নির্ভর করে কিন্তু মানে ডেভেলপ করা হয়ে থাকে কারিকুলামটা, বিশেষ করে যাতে তাদের যে ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি, ঠিক আছে, তার এজ ওয়াইজ, তার যে কগনিটিভ ক্যাপাসিটি, তার উপর বেস করে কিন্তু আমাদের কিন্তু কারিকুলামটাও সংগঠিত হচ্ছে। তাহলে কি দেখা যাচ্ছে, যেহেতু স্টুডেন্টসকে সেন্টারে রেখে সবকিছু পরিচালিত হচ্ছে, তারা অবভিয়াসলি স্টুডেন্ট সেন্ট্রিক, এবং স্টুডেন্টসের এক্ষেত্রে কিন্তু অ্যাক্টিভ এনগেজমেন্টও প্রয়োজন কিন্তু। আচ্ছা, নেক্সট কি আছে, ইন্টারঅ্যাক্টিভিটি। তো যেহেতু টিচার স্টুডেন্ট সেন্ট্রিক মানলাম, তার সাথে সাথে এক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু ইন্টারঅ্যাক্টিভ একটা প্রসেস, কিন্তু স্টুডেন্ট টিচারের মধ্যে ইন্টারাকশন হচ্ছে, তো অ্যাক্টিভ পার্টিসিপেশন হচ্ছে। টিচার অনেক সময় স্টুডেন্টসদেরকে কোশ্চেন করছে,
স্টুডেন্টসদের মধ্যে কোনো ডাউট থাকলে উল্টে স্টুডেন্টসরা টিচারকে কোশ্চেন করতে, টিচার আবার তাদেরকে সেটা ক্ল্যারিফাই করে দিচ্ছে। অর্থাৎ ডিসকাশন হচ্ছে, গ্রুপ ওয়ার্ক হচ্ছে, বলতে পারো যে তাদের লার্নিং এক্সপিরিয়েন্সে এনগেজ করা হচ্ছে স্টুডেন্টসদের মধ্যে, অর্থাৎ ইন্টারঅ্যাক্টিভিটি কিন্তু থাকছে কিন্তু নিজেদের মধ্যে। ওকে, দেন ইভ্যালুয়েশন। ইভ্যালুয়েশন একটা ইন্টিগ্রাল একটা পার্ট আমাদের টিচিং এর মধ্যে। তো টিচার যেহেতু মনিটর করছে স্টুডেন্টসদের প্রোগ্রেস গুলোকে, তাদের অ্যাসেস করার চেষ্টা করছে, অর্থাৎ অ্যাসেসমেন্ট করার চেষ্টা করছে তাদের লার্নিংটা কতটুকু হয়েছে, তাই তো? তো যদি মনে হয় যে না, টিচাররা সেই মানে স্টুডেন্টসরা সেই জায়গায় পৌঁছতে পারেনি, সেই অবজেক্টিভ গুলো যেগুলো আগে থেকে প্রি ডিটারমাইন করা ছিল সেটাকে তারা বলতে পারো যে অ্যাচিভ করতে পারেনি, ঠিক আছে? হয়তো বা অঙ্কে হতে পারে ফেল করে গেছে, বা অন্য ক্ষেত্রে হতে পারে সে তারা সেই জিনিসটা বুঝতে পারছে না, সেক্ষেত্রে তারা কিন্তু সাপোর্ট করতে পারে। কিন্তু সাপোর্ট বলতে কি, তাদের জন্য রিমেডিয়াল টিচিং এরও ব্যবস্থা করা যেতে পারে, যাতে রিমেডিয়াল ক্লাসের বন্দোবস্ত করা যেতে পারে তাদের খামতিগুলোকে দূর করার জন্য। কিন্তু তাহলে ইভ্যালুয়েশনের গুরুত্ব রয়েছে। অবভিয়াসলি তো তোমাদের বার্ষিক পরীক্ষা তো হবেই, সামেটিভ ইভ্যালুয়েশন তো হবেই, তার সাথে সাথে কিন্তু আমাদের ফর্মেটিভ ইভ্যালুয়েশনও হয়ে যাচ্ছে, অনগোয়িং ইভ্যালুয়েশনও হচ্ছে তোমাদের। আচ্ছা, নেক্সট আছে কি কন্টিনিউয়াস প্রসেস। যে লার্নিং যে প্রসেসটা বা টিচিং এর যে জায়গাটা, সেটা কিন্তু সারা জীবন ভাবি থ্রু আউট দ্য লাইফ টু টুম চলে থাকে, মানে মাতৃগর্ভ থেকে ওই মানে মাটির নিচে যাওয়া পর্যন্ত বলতে পারো। তো তো টিচার্স আর অলওয়েজ লুকিং ফর নিউ ওয়ে টু মেক দেয়ার টিচিং মোর এফেক্টিভ। তো টিচার সাধারণত চেষ্টা করে কিভাবে আরো ভালোভাবে স্টুডেন্টদের সামনে, যাতে স্টুডেন্টদের আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা বাড়ে এবং তারা ক্লাসরুমে আরো অ্যাক্টিভ থাকতে পারে, এনজয়মেন্টের সাথে শিখতে পারে, ঠিক আছে? তো সেইভাবে অ্যাডাপ্ট করতে হবে। আচ্ছা, প্রফেশনাল রেসপন্সিবিলিটি। তো টিচিং তো একটা প্রফেশন, বাকি যেরকম ডক্টর হোক, লয়ার হোক, তাদের মতনই টিচিংটা একটা প্রফেশন। তো সেই কারণে আমাদের কিন্তু টিচারদের তুলনামূলকভাবে কিন্তু কিছু হাই এথিক্যাল স্ট্যান্ডার্ডও ফলো করতে হয়। আমরা আদর্শ শিক্ষকের গুণাবলী আমরা পড়েছিলাম। একজন ভালো টিচার হতে গেলে কি কি বৈশিষ্ট্য প্রয়োজন হতে পারে, তাই তো? সৎ চরিত্র, ভালো ক্যারেক্টারিস্টিক্স তো হতেই পারে, সাবজেক্ট নলেজও থাকতে হবে, ঠিক আছে? বাচ্চাদেরকে ভালোভাবে যাতে পড়াতে পারে, কমিউনিকেশন স্কিলসটা ভালো, তার লিডারশিপ স্কিলস থাকতে হবে, এরকম কিন্তু নানান ধরনের কিন্তু বৈশিষ্ট্যগুলো পড়েছে। এবং এগুলোই কিন্তু বলতে পারো তার প্রফেশনাল রেসপন্সিবিলিটি। কারণ টিচার যদি ভুল পড়িয়ে দেয়, শুধু একটা জেনারেশন না, পরের জেনারেশন গুলোর অবস্থা খারাপ হয়ে যেতে পারে যদি ভালো টিচার যদি না পায়। একজন ডক্টর ভুল চিকিৎসা করলে একটা রোগী মারা যেতে পারে, কিন্তু একটা টিচার যদি ভুল উপদেশ দিয়ে থাকে, বাকি জেনারেশন টু জেনারেশন কিন্তু ডেঞ্জার হয়ে যেতে পারে কিন্তু, ঠিক আছে? তো এরকম অনেকেই আছে, রিলিজিয়াস লিডাররা আছে, ভুলভাল কিছু বলে দিয়ে গেছে, তো এক জেনারেশন থেকে আরো জেনারেশনে গিয়ে আর সেটা আরো অ্যাম্পলিফাই হচ্ছে কিন্তু। তো এরকম দেখা যায়। তো তো প্রফেশনাল রেসপন্সিবিলিটি কিন্তু টিচারদের কিন্তু আমি মনে করি যে ডক্টরদের থেকে উপরে। ডক্টর যদি ভুল চিকিৎসা করে তাহলে একটা জেনারেশন ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু একজন টিচার যদি ভুল পড়িয়ে থাকে, তোমাকে ভুল পড়ালো, তুমি তোমার ছেলে মেয়েদেরকে ভুল পড়ালে, তারা তাদের ছেলে মেয়েদেরকে ভুল বোঝালো, তাহলে কত জেনারেশন, তাই কি না? ওকে, আচ্ছা। আচ্ছা, একই জিনিস আছে, হোয়াট ডু ডু টিচার্স হ্যাভ লট অফ রেসপন্সিবিলিটি, এগুলো তো আছেই। আচ্ছা, যেরকম আছে টু হেল্প, এগুলো পড়ানো হয়েছে, টু শেপ ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড বিহেভিয়ার, ফোস্টার ইন্ডিপেন্ডেন্স, ঠিক আছে? তো টিচার কি করছে, স্টুডেন্টসদেরকে ফিউচারে যাতে তারা ইন্ডিপেন্ডেন্স হতে পারে, সেটা স্টুডেন্টসদেরকে আমরা মোটিভেট করছি, এগুলো কিন্তু হেল্প করে থাকে কিন্তু অ্যাজ এ টিচার। আচ্ছা, আর কি বলা হয়েছে, হাউ টু কনসেন্ট্রেট অন স্টাডিজ, 5 টিপস, 5 ধরনের টিপস দেওয়া হয়েছে। ডু ইউ ফাইন্ড ইট ডিফিকাল্ট টু ফিনিশ দ্য টাস্ক অ্যাট হ্যান্ড? Here are 5 amazing tips to concentrate your study. তো আমরা কিভাবে শিক্ষার জিনিসগুলোকে কনসেন্ট্রেট করতে পারি কিন্তু। ওকে, তো বাচ্চাদের ক্ষেত্রে আমরা পড়ানোর ক্ষেত্রে আমরা কিন্তু কি করব, তাদের নার্চার ক্রিয়েটিভ থিঙ্কিং,
তাদের যে সৃজনশীলতা সেটাকে আমরা নার্চারিং করব, প্রতিপালন বা পরিচর্যা টাইপের জিনিসগুলো আমরা করব তাদের লাইফে। আচ্ছা, টু ডেভেলপ সোশ্যাল স্কিলস, টিচার কি আছে একটা ভাইটাল রোল করে তাদের মধ্যে সোশ্যাল স্কিলস গুলোকেও ডেভেলপ করতে হেল্প করছে। To assist schools able to achieve the goals, another important objective of a teacher. আরেকটা কি আছে, to involve parents in their children education. আচ্ছা, teachers have to inclusive to ensure, আচ্ছা এগুলো জিনিসগুলো কিন্তু থাকছে। কিন্তু টিচার কি করছে এই ক্ষেত্রে, টিচিংটাকে এসে করছে এবং ইনভলভমেন্ট তো টিচার প্যারেন্টসেরও থাকছে। তো এই জিনিসগুলো কিন্তু থাকছে। আচ্ছা, এবার এই জায়গাটাতে চলে আসি, বেসিক রিকোয়ারমেন্টস অফ টিচিং। ওকে, আমরা একদম শেষের দিকে চলে এসেছি এবং বিশেষ করে এখন কিন্তু আমরা কোশ্চেনের দিকে চলে আসবো। আচ্ছা, যে বেসিক রিকোয়ারমেন্টস এগুলো তো আমাদের যখন পরবর্তীকালে ক্লাস হবে এগুলোকে আরো ডিটেলিং এ জানা হবে, ঠিক আছে। তো বেসিক রিকোয়ারমেন্টস এর ক্ষেত্রে তিনটে জিনিস ভাইটাল, ঠিক আছে। আমি এর আগেও বলেছিলাম যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর একটা হলো ইন্টারভেনিং ভেরিয়েবল। এক্ষেত্রে ছবিটা অতটা ক্লিয়ার না, এক্ষেত্রে ডিপেন্ডেন্ট, ওকে, এখানে ইন্ডিপেন্ডেন্ট, আরেকটা আছে ইন্টারভেনিং। ওকে, তো ডিপেন্ডেন্ট কারা, এই যে টিচিং লার্নিং যে প্রসেস, তো কারা বেশি সবচেয়ে বেশি ডিপেন্ডেন্ট? অবভিয়াসলি স্টুডেন্টস। তারা তো ছোট, তারা মোর এক্সপিরিয়েন্স পার্সন, সরি আনএক্সপিরিয়েন্স পার্সন, ইনএক্সপিরিয়েন্স পার্সন, ঠিক আছে। তো তাদের এবিলিটিটা কম, বা তাদের বলা হয়েছিল লেস পার্সোনালিটি যুক্ত ব্যক্তি, তো তারা বেশি ডিপেন্ডেন্ট, ঠিক আছে, শিক্ষার ক্ষেত্রে। তাহলে স্টুডেন্টস হলো, বা যেটাকে স্টুডেন্টদেরকে আমরা পিপিলই বলে থাকি। আচ্ছা, আর ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট কারা, সেটা হলো টিচাররা। টিচাররা সবচেয়ে বেশি ইন্ডিপেন্ডেন্ট। তারা, কারণ তাদের কিছু তো ইচ্ছে করতে হচ্ছে না, তারাই স্টুডেন্টসদের উপর চাপিয়ে দিচ্ছে অনেক সময় বিষয়বস্তুগুলো, তারা ইন্ডিপেন্ডেন্ট। এবার এই যে স্টুডেন্টস টিচার্স এর মধ্যে যখন আমাদের টিচিং লার্নিং প্রসেসটা যখন চলবে, কিছু ইন্টারভেনিং ভেরিয়েবলস গুলো কিন্তু তাই থাকবে, যারা কি করছে ওই ইন্টারাকশন, স্টুডেন্টস টিচারের মধ্যে ইন্টারাকশন করতে হেল্প করছে, হেল্পও করতে পারে, বাধাও দিতে পারে, সেই কারণে ইন্টারভেনিং ভেরিয়েবলস বলা হয় তাকে, বা মডারেটর ভেরিয়েবলস বলতে পারো। তো তো ইন্টারভেনিং ভেরিয়েবলস কি হতে পারে, যেরকম এখন আমরা গুগল প্ল্যাটফর্মে আছি, গুগল প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা পড়ছি, বিশেষ করে বলতে পারো যে ল্যাপটপ ইউজ করা হচ্ছে, ইন্টারনেট ইউজ করা হচ্ছে ক্লাসরুমের ক্ষেত্রে। আরো যেসব বিষয়বস্তুগুলো স্টুডেন্ট টিচার বাদ দিয়ে যেসব বিষয়বস্তুগুলো, যেরকম চক ডাস্টার থেকে শুরু করে আমাদের বই খাতা, তারপরে হলো পয়েন্টার হতে পারে, গ্লোব হতে পারে, চার্ট, প্রজেক্টর থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু এগুলো কিন্তু ইন্টারভেনিং ভেরিয়েবল। ক্লাসরুম এনভায়রনমেন্ট হতে পারে, স্কুল এনভায়রনমেন্ট হতে পারে, এগুলো সমস্ত কিন্তু মানে স্টুডেন্ট টিচার বাদ দিয়ে কিন্তু সবই কিন্তু আমাদের ইন্টারভেনিং ভেরিয়েবলস এর মধ্যে পড়বে কিন্তু। আচ্ছা, আমরা, হ্যাঁ, শেষেই চলে এসেছি, ঠিক আছে। আমাদের মোটামুটি যে সাবজেক্ট গুলো, মানে আজকের যে টিচিং অ্যাপটিটিউডের যে ক্লাস, তার যে বলতে পারো যে ডিসকাশনের যে বিষয়বস্তুগুলো ছিল সেগুলো কিন্তু কমপ্লিট বলতে পারো, ঠিক আছে। তো এই রিলেটেড যদি কারো যদি কিছু যদি বলার যদি থাকে, কোশ্চেন গুলো করতে পারো। আহ, তারপরে না হলে আমরা বলতে পারি যে যেসব এমসিকিউ গুলো আছে সেই দিকে এগোবো। কারো কোনো ডাউট, যেটা ডিসকাশন করা হলো এখনো অব্দি? বৈশালী, ওকে স্যার। তাহলে কি আজকে আমাদের যেসব কোশ্চেন গুলো রাখা আছে সেগুলোর দিকে এগোবো বাকিদের? ঠিক আছে, চলো। আচ্ছা, যেটা আমি বলেছিলাম যে তোমাদের বাংলা নোটসও থাকবে,
রেখেছি আজকে, নেক্সট টাইম যদি তোমরা যদি বলো তাহলে রাখবো, আর যদি বলো না আমরা ইংরেজি হলেই চলবে তাহলে ইংরেজিটাতেই থাকবে। বাংলাটা ইংরেজি দুটোই রাখা হয়েছে। চলো কিছু এমসিকিউ গুলো আছে সেগুলো একটু ডিসকাশন করে দেবো। এ টিচার শুড আইডেন্টিফাই ড্যাশ অ্যান্ড টিচ অ্যাকর্ডিংলি। দেখো, এ টিচার শুড আইডেন্টিফাই ড্যাশ অ্যান্ড টিচ অ্যাকর্ডিংলি। আচ্ছা কি আছে দেখে নাও। ইকোনমিক কন্ডিশন অফ স্টুডেন্টস, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স এমং স্টুডেন্টস, ইকোনমিক কন্ডিশনস অফ প্যারেন্টস, মোর দেন অফ দ্য অ্যাবভ, নান অফ দ্য অ্যাবভ। হ্যাঁ পিডিএফ স্যার বলে দেবেন কিভাবে পাবে তোমরা, স্যার বলে দেবেন। আচ্ছা বি অপশন বলছো শুভদীপ মিত্র, সমাপ্তি ঘোষ। আচ্ছা প্রথম অপশনটা তো হবেই না, ইকোনমিক কন্ডিশন অফ দ্য, অনেক সময় প্রাইভেট স্কুলগুলোতে এটা দেখেই অবশ্য হয় অ্যাডমিশন। আচ্ছা ইন্ডিভিজুয়াল ডিফারেন্সটা কিন্তু দেখা হয় কিন্তু, এ টিচার শুড আইডেন্টিফাই ইন্ডিভিজুয়াল ডিফারেন্স অ্যান্ড টিচ অ্যাকর্ডিংলি, সেই হিসাবে তাদেরকে পড়াবে, কারণ প্রত্যেকটা শিক্ষার্থী কিন্তু একে অপরের থেকে আলাদা। তাহলে বেস্ট অপশন ইকোনমিক কন্ডিশন অফ দ্য প্যারেন্টস, এটা তো হবেই না, তাহলে বেস্ট অপশন 2 নম্বরটা। সহজ কোশ্চেন ছিল। আচ্ছা এক্ষেত্রে আহ, বলেই দেওয়া আছে। আচ্ছা এখানে দেখো, হুইচ অফ দ্য ফলোইং আর দ্য সিনার পয়েন্টস অফ ইফেক্টিভ লিসেনিং। ইফেক্টিভ লিসেনিং এ কখন হচ্ছে যে তুমি পড়াচ্ছ কেউ ভালোভাবে শুনছে তোমার কথাগুলো, কখন সেটা? সেটার জন্য অপশন আছে এবং তার নিচে শুধু কারেক্ট অপশন গুলো আছে। আগে আমরা এগুলো একটু দেখে নিই, ঠিক আছে? এ বি সি ডি এগুলো একটু দেখে নিচ্ছি, দেন আমরা দেখে নেবো যে কি সিকোয়েন্সে আছে সেগুলো। Not observing the speaker, not reflecting back on what is said, staying indifferent, asking questions for clarity. আর কি আছে, ফোকাসিং অ্যাটেনশন অন হোয়াট ইজ সেড। কোনগুলো হতে পারে এমনি বোঝা যাচ্ছে যে কোনটা, না ওরকম না, ডিটাই হবে এরকম না। এখান থেকে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অপশন গিভেন বিলো। এ বি সি নাকি বি সি ডি নাকি সি ডি ই নাকি এ সি ই। আমি আর একটু স্মল করে নিচ্ছি। আচ্ছা অপশন সি, নট অবজার্ভিং দ্য স্পিকার। তো দেখো এখান থেকে মনে হয় তো বোঝা যাচ্ছে 1 2 3 4। অনেকে সবাই 3 নম্বর অপশনই বলছে তাই তো। সি ডি, স্টেইং ইনডিফারেন্ট, আস্কিং কোশ্চেন ফর ক্ল্যারিটি। আচ্ছা আর ফোকাসিং অ্যাটেনশন, তাহলে এইটা বলো নট অবজার্ভিং দ্য স্পিকার, এটা তো হবে না, এটা নেগেটিভ সেন্সেশন, নট রিফ্লেক্টিং ব্যাক অন হোয়াট ইজ সেড। ঠিক আছে, তাহলে অপশন থ্রিটাই হলো বেস্ট অপশন, কারণ এইটা হবে স্টেইং ইনডিফারেন্ট। ঠিক আছে, মনে হচ্ছে যে হ্যাঁ কিছু বুঝতে পারিনি এরকম মনে হতে পারে। আস্কিং দ্য কোশ্চেন ফর ক্লিয়ারিটি, ফোকাসিং অ্যাটেনশন অন পার্টিসিপেট। ওকে, ক্লাসরুমে তো যদি কোশ্চেন যদি করে, কারণ বোঝা যায় যে হ্যাঁ যে কোশ্চেন করছে তার মানে সে কিছু জানার চেষ্টা করছে বা সেই জিনিসটা সে নজর রেখেছিল সেই বিষয়বস্তুটাকে। দেখো, what are the school related factors which influence students adjustment in school?
adequate recreational facilities, proper training to teachers, classroom climate, partial school environment. Third, classroom climate. আমরা দেখে নিচ্ছি ক্লাসরুম ক্লাইমেট নাকি অনেকে পার্সিয়াল স্কুল স্কুল রিলেটেড ফ্যাক্টরস বলেছে, ঠিক আছে? adequate recreational facilities, proper training to teachers. Proper training to teachers. দেখো এক্ষেত্রে অপশনটা কেন হয়েছে, অনেকে তোমাদের মধ্যে চিন্তা ভাবনা হতে পারে। মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট বলা হয়েছে, প্রপার ট্রেনিং ফর টিচার্স, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন, টিচার্স হু আর properly trained in educational psychology may help students in their adjustment. Teachers' personality and democratic attitude are also important factors that can promote adjustment in students. ঠিক আছে? School related factor which influence students অ্যাডজাস্টমেন্ট ইন স্কুল। তো স্টুডেন্ট অ্যাডজাস্টমেন্টে হেল্প করবে এমন কোনো ফ্যাক্টর স্কুলের মধ্যে। তো স্কুলের মধ্যে তো টিচার তো থাকবেই, তো সেটাই সবচেয়ে বেশি। কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট এটা লেস অ্যাপ্রোপ্রিয়েট হলো ফ্যাসিলিটি সাচ এস স্পোর্টস, লাইব্রেরি, এর জন্য অ্যাডজাস্টমেন্টের কোনো প্রয়োজন নেই। স্টিল কনসিডারেবল ইনঅ্যাপ্রোপ্রিয়েট অপশন হলো পার্সিয়াল স্কুল এনভায়রনমেন্ট। ঠিক আছে, এটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ টিচার্সটা কিন্তু এডুকেশন সাইকোলজিতে যে ট্রেন্ড যদি হয়ে থাকে, বা বলতে পারো যে টিচার যদি ডিএলএড করে থাকে যা বা বিএড করে থাকে, তারা কি হচ্ছে, যেহেতু তারা এডুকেশন সাইকোলজি পড়ে এসেছে, স্টুডেন্টদের অ্যাডজাস্টমেন্ট করতে তাদেরকে হেল্প করতে পারে। আচ্ছা, হু ডেভেলপ টিচিং মেশিন ইন এডুকেশন, এটা তোমাদের বাইরের কোশ্চেন বলতে পারে, এসএল এসি মনে রাখবে, টিচিং মেশিন ইন এডুকেশন। ঠিক আছে, সিডনি এল প্রেসি, কম্পিউটার বেসড লার্নিং। আচ্ছা দেখো, এই কোশ্চেনটা দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ মোস্ট রিকোয়ার্ড ক্যারেক্টারিস্টিক্স অফ টিচার অ্যাজ এ লিডার। কি প্রয়োজন অ্যাজ এ লিডার বলেছে? কনফিডেন্স, ইন্সপায়ার আদার্স, নাকি আনকাউন্টেবল, ক্রিয়েটিভ অ্যান্ড ইনোভেটিভ? গোলমেলে সব অপশন, কোশ্চেন সহজ কিন্তু মানে মোস্ট বলেছে, এক্ষেত্রে অনেকগুলোই আসতে পারে, যে কনফিডেন্স থাকা প্রয়োজন, ইন্সপায়ার আদার্স, লিডার্সরা তো ইন্সপায়ারিংও করে, কনফিডেন্সও বাড়ায় তার ফলোয়ারদেরকে, ক্রিয়েটিভ ইনোভেটিভ নাকি আনকাউন্টেবল? দেখে নিচ্ছি অপশন কি আছে। অপশন আছে ক্রিয়েটিভ অ্যান্ড ইনোভেটিভ, যারা 4 নাম্বার অপশনটা দিয়েছো তারা। মোস্ট রিকোয়ার্ড ক্যারেক্টারিস্টিক, ক্রিয়েটিভ হতে পারে, ইনোভেটিভ হতে পারে। দেখো, while planning activities for the children so that the children must participate in the activity, সবচেয়ে বেশি এটাকে অ্যাপ্রোপ্রিয়েট বলেছে। দেখো এগুলো কোশ্চেনের না অনেক সময় চ্যালেঞ্জ হয়, কারণ ক্রিয়েটিভ ইনোভেটিভ সাথে সাথে ইন্সপায়ারিং আদার্সও হতে পারে,
কনফিডেন্সের থেকে ইন্সপায়ার আদার্সটা বেশি গুরুত্বপূর্ণ, আর আনকাউন্টেবল তো হবেই না। ঠিক আছে, দেখো সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট এটাকে বলা যায় ক্রিয়েটিভ এবং ইনোভেটিভ, তার অ্যাসপেক্টে যুক্তিও দেওয়া হয়েছে। লোকের বোঝার ক্ষমতাও বেশি থাকবে ক্রিয়েটিভ এবং ইনোভেটিভ বলে বাচ্চাদেরকে। বলো, দ্যাট ইজ দ্য এসেন্সিয়াল কোয়ালিটিস অফ দ্য বেস্ট টিচার। টু আর ফোর? ফোর হবে অ্যান্সার ওটার। এসেন্সিয়াল কোয়ালিটিস অফ দ্য বেস্ট টিচার বলা হয়েছে। শুভদীপ মিত্র এ বলেছে। এরকম গোলমেলা কোশ্চেন চলে আসলে মাথা খারাপ হয়ে যাবে। ল্যাঙ্গুয়েজ ফ্লুয়েন্সি হবে না। গুড প্রেজেন্টেশন হতে পারে। সুন্না সুন্না খাতুন, শুভজিৎ মাইতি, এটাই হবে। যার যেই জিনিসের প্রতি ভালোবাসা আছে, ইন্টারেস্ট আছে, বলে না যে একটা কথা আছে যে আমাদের হবিটা, আমাদের যেই জব হবে বা আমাদের যে প্রফেশন হবে, প্রফেশনটাকে যদি হবি করে যদি মনে হয় না, মনে যদি আমরা করে নিতে যদি পারি যে আমাদের যে প্রফেশন সেটাই আমার, যদি সেটাই যদি হবি হয়ে থাকে, তাহলে হবে সেই কাজটা যখন আমি করবো না সেটা কাজ বলে। তো ওটাই যে আমাদের সেটার প্রতি ইন্টারেস্ট যদি বেশি যদি থাকে তবে তো সেটা আমাদের হবি হতে পারে। দেখো, স্ট্রং সাবজেক্ট নলেজ অনেকেই থাকতে পারে, তাহলে তারা সবাই যে টিচিং প্রফেশনে যাবে এরকম ব্যাপার নেই। ল্যাঙ্গুয়েজ ফ্লুয়েন্সি শুধুমাত্র টিচারই থাকবে এরকম ব্যাপার নেই। গুড প্রেজেন্টেশন স্কিলস, সেটা প্রেজেন্টেশন স্কিলস তো তোমার যারা ওই প্রোডাক্ট ব্যাচে কোনো ক্ষেত্রে, ঠিক আছে, কোনো কোম্পানির হয়ে থাকে, ঠিক আছে, ওই মেডিকেলের রিপ্রেজেন্টেটিভ ওষুধ বিক্রি করে, তাদেরও থাকে প্রেজেন্টেশন স্কিলসটা অনেকেরই বেশি থাকে। কিন্তু টিচিং এর প্রতি যে একটা ভালোবাসা, এটাই কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আউট অফ দ্য ফলোইং হুইচ ইজ দ্য কারেক্ট স্টেটমেন্ট? আমি আর এক দুটো কোশ্চেনই করবো, তারপরে স্যারের কাছে ছেড়ে দেবো তোমাদেরকে। ঠিক আছে, আর বাকি কোশ্চেন গুলো তোমরা নিজেরা করে নেবে বাড়িতে, স্যার তো পিডিএফটা দিয়ে দিবেন তোমাদেরকে। Teaching is the dependent process. Teaching is an independent process. Product of teaching must be learning. Okay. Learning is the dependent upon teaching. Option 1. Teaching is the dependent process. কারণ টিচারের উপর ডিপেন্ডেন্ট। ঠিক আছে, এক নম্বর অপশন কেউ দিয়েছো? দিয়েছে সমাপ্তি, তুইনা খাতুন, এরা দিয়েছে। তাহলে এটা হবে না, এটা হবে না, এটা হবে না, এটা হবে না। তো টিচিং ইজ দ্য ডিপেন্ডেন্ট প্রসেস। তো শিক্ষাদান করতে গেলে মানে যে শিক্ষণ প্রক্রিয়া কিছুর উপর তো ডিপেন্ডেন্ট, সেটা রোবট হতে পারে, টিচারও হতে পারে, বা এআই হতে পারে। হ্যাঁ, টিচার ইন্ডিপেন্ডেন্ট, ওটা ওইভাবে বিচার করলে, ঠিক আছে, ওটা তো আলাদাভাবে বিচার করা হয়েছে যে টোটাল যেই সিস্টেমটাকে ধরা হয়েছিল যে স্টুডেন্ট, এই যে মানে তুমি যদি এটা যদি খেয়াল করো, দাঁড়াও ওই জায়গাটা দাঁড়াও, তুমি যদি এটা যদি খেয়াল করে দেখো,
এই কোশ্চেনটা একটু অন্যভাবে আছে, উল্টো ভাবে ঘোরানো আছে কোশ্চেনটা। এখানে রিকোয়ারমেন্টস এর হিসাবে বলা হয়েছে, ঠিক আছে, টিচারকে ইন্ডিপেন্ডেন্ট ভাবে ধরা হয়েছে। এবার এটা তো বলতে পারো যে লার্নিং এর ক্ষেত্রে, মানে শিক্ষার যেই আমরা যে প্রক্রিয়া, আমি যেমন বোঝালাম যে স্টুডেন্টসকে ডিপেন্ডেন্ট কেন রেখেছি, স্টুডেন্টসটা টিচারের উপর ডিপেন্ডেন্ট, তাই তো, বা টিচাররা ইন্ডিপেন্ডেন্ট, কারণ তারাই তো সবকিছু সিলেক্ট করছে। এবার হোল যে টিচিং প্রসেসটা, আমরা যদি টিচিংটাকে যে প্রসেস যদি ধরি, সেক্ষেত্রে টিচিংটা কিসের উপর ডিপেন্ডেন্ট, টিচিংটা তখন কিন্তু টিচারের উপর ডিপেন্ড। এক্ষেত্রে চেঞ্জ হচ্ছে, কিন্তু ভেরিয়েবল গুলো তো চেঞ্জেস হচ্ছে, মানে এটা এক আসপেক্টে বলা হয়েছে, এটা বলতে পারো যে লার্নিং এর আসপেক্টে বলা হয়েছে, ঠিক আছে, এটা লার্নিং এর আসপেক্টে। বেসিক রিকোয়ারমেন্টস অফ টিচিং, মানে যেসব জিনিসগুলো প্রয়োজন রয়েছে, ঠিক আছে, কিন্তু ডিপেন্ডেন্ট অন এনভায়রনমেন্ট, টিচার্স অর মেনি থিংস, হ্যাঁ হতেই পারে, এনভায়রনমেন্টেরও হতে পারে, তখন কিন্তু এটাও কিন্তু ডিপেন্ডেন্ট হয়ে যাবে, কারণ অনেক কিন্তু এ তো ইন্ডিপেন্ডেন্টই থাকে, মানে স্টুডেন্টস এর উপরও ডিপেন্ডেন্ট হয়ে যায় তখন কিন্তু, মানে এরা তখন কিন্তু এরা সবাই কিন্তু তখন কিন্তু ডিপেন্ডেন্ট হয়ে যাবে। কোশ্চেনটা একটু অন্যভাবে আছে, এই যে স্টুডেন্ট, টিচার, তারপরে যে ইন্টারভিনিং ভেরিয়েবলস এর মধ্যে যেগুলো আছে ইন্টারাকশনের ক্ষেত্রে হেল্প করছে, এরা কিন্তু তখন কিন্তু হয়ে যাবে কিন্তু ডিপেন্ডেন্টের মধ্যে কিন্তু, কারণ কোশ্চেনটা একটু অন্যভাবে করা হয়েছে, যদি খেয়াল করে যদি দেখো, ওইভাবে করা নেই এক্ষেত্রে। আউট অফ দ্য ফলোইং হুইচ ইজ দ্য কারেক্ট স্টেটমেন্ট, ঠিক আছে, এক্ষেত্রে বলা হচ্ছে টিচিং ইজ দ্য ডিপেন্ডেন্ট প্রসেস, টিচিংটাকেই বলা হয়েছে এক্ষেত্রে, এখানে কিন্তু টিচারকেও ধরা হয়নি কিন্তু, বা স্টুডেন্টসকে ধরা হয়নি, টোটাল হোল প্রসেসটাকে বলা হয়েছে। টিচার্স আর ইন্ডিপেন্ডেন্ট বাট টিচিং ইজ ডিপেন্ডেন্ট, হ্যাঁ, তো টিচিংটা তো কারোর উপর তো ডিপেন্ডেন্ট, যেটা বলা হচ্ছে, ওরা তখন ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেল, কিন্তু টিচিংটা তো কারোর উপর ডিপেন্ডেন্ট, সেটা টিচারের উপর হতে পারে বা অন্য কিছুর উপর ডিপেন্ডেন্ট, কারণ ওরা তখন ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেল, স্টুডেন্ট, টিচার বা ওভারঅল জিনিসগুলো ওরা তখন ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেল, আর ওরা ওর উপর প্রভাব দিতে হয়। ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলসটা কি, ধরে নাও ইন্ডিপেন্ডেন্ট কখন হবে, যখন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস কি করবে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস এর উপর প্রভাব বিস্তার করবে, তাই তো, তাহলে এক্ষেত্রে প্রভাব, টিচার, টিচিংটা কে বলা হচ্ছে ডিপেন্ডেন্ট প্রসেস, কারণ এক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস হেল্প করছে টিচিং প্রসেস, টিচিংটা তার এমনি এমনি হবে না, একা একা কি টিচিং হবে, হবে না, কোনো কিছু প্রয়োজন রয়েছে, তার মানে সে কি হয়ে গেল, ডিপেন্ডেন্ট। আমরা যদি বলি যে ভগবানকে যদি সর্বোচ্চ পর্যায়ে রাখি, তাহলে ভগবান হয়ে যাবে ইন্ডিপেন্ডেন্ট, আমরা ভগবানের উপরে ডিপেন্ডেন্ট। ওটা দেখতে হবে যে কোন ফর্মে রয়েছে কোশ্চেনটা। অবশ্যই। এই যে এখানে দেখো, টিচিং ইজ আ কমপ্লেক্স প্রসেস, সো ইট ইজ ডিপেন্ডস অন so many factors, availability of tools, characteristics of learner, teacher characteristics, দেখো অর্থাৎ ফ্যাক্টরস গুলো অনেক কিছু আছে, বিভিন্ন ভেরিয়েবলস গুলো আছে, তার উপর মানে ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, ডিপেন্ডস অন মেনি ফ্যাক্টর, ওকে। এখানে দেখো, phrase of teaching learning model of teaching implies that teaching and learning are independent acts,
teaching and learning are integral relate at teaching aims at learning teaching calls learning কোনটা হতে পারে 2 নাম্বার বলছে বাকিগুলো কেন হবে না টিচিং অ্যান্ড লার্নিং আর ইন্টিগ্রাল রিলেটেড অ্যাক্ট আচ্ছা তার মানে অপশন 2 যেটা করেছো সেটাই ঠিক কারণ দুটোই একসাথেই প্রক্রিয়া মানে টিচিং হলে তবে লার্নিং হচ্ছে তাই তো ইন্টিগ্রাল ভাবে সমন্বিত ভাবেই হচ্ছে কিন্তু এটা কিন্তু যখন ক্যারেক্টারিস্টিক্স পড়ানো হয়েছিল তখন কিন্তু ছিল কিন্তু টিচিং লার্নিং প্রসেসের ক্ষেত্রে ওকে আচ্ছা বাকি কোশ্চেন গুলো তোমরা করে নিও ঠিক আছে সময়টা অনেকটা হয়ে গেছে তো আরো কোশ্চেন রয়েছে যেগুলো তোমরা ক্লাসে পড়ে নেবে এবং কোনটার অপশন কেন হয়েছে সেটা ইন ডিটেলসে কিন্তু নিচে কিন্তু দেওয়া রয়েছে কেন এটার আনসার হলো ওকে স্যার আপনি মোটামুটি ঠিক আছে তা আজকের মতো এইটুকুই স্যারকে আমি হ্যান্ড ওভার করে দেবো আচ্ছা সবাইকে বলবো থ্যাঙ্কস ঠিক আছে আচ্ছা স্যার আপনি তাহলে আমার তো হয়ে গেছে স্যার কমপ্লিট তাহলে? হ্যাঁ 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 Okay. আমি একটু তোমাদের গ্রুপটা ওপেন করে দিচ্ছি, 2 মিনিট সময় নেবো, তার মধ্যে গ্রুপটা বন্ধ করে দিয়ে তোমাদের কোড শেয়ার করবো। আমাকে একটা মিনিট টাইম দাও, আমি এটাকে ওপেন করে আমি শেয়ার করে দিচ্ছি, একটা মিনিট আমাকে টাইম দাও। তো জানিও যে স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। আশা করি স্ক্রিনটা দেখা যাচ্ছে। আমি একটু গ্রুপটা ওপেন করেছি, যদি একটা দুটো সেন্টেন্সে তোমরা একটু ফিডব্যাক শেয়ার করো, দেন আমি এটা করে দিচ্ছি, সিক্রেট কোড শেয়ার করছি। সিক্রেট কোডটা নিচে রয়েছে। আর আমি জানিয়ে দিচ্ছি যে এইগুলো তোমরা এই যে গতকাল ক্লাসের রেকর্ডিংটা কিভাবে পাবে বা কিছু আমি জানিয়ে দিচ্ছি। গ্রুপটা ওপেন আছে, একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো, টাইম নেবো না, যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। গ্রুপটা ওপেন আছে দেখুন, যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের ফিডব্যাক শেয়ার করো। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো, তো সবার কাছে রিকোয়েস্ট রইল।
একটু যদি একটা দুটো সেন্টেন্সের ফিডব্যাক শেয়ার করে। আর 1 মিনিটের মধ্যে গ্রুপটা বন্ধ করে দেবো। ভাই এমসিকিউ কি প্রথম দিন কাজে লাগবে? মানে প্রথম দিন পড়াতে এসে যদি এমসিকিউ করিয়ে দেয় কিছু কাজে লাগবে? তোমার কাছে হিব্রু ভাষা মনে হবে না? আগে তো অ্যাটলিস্ট কিছুটা জায়গায় যাবে, তবেই তো তোমার এমসিকিউ। ফার্স্ট করে গ্রুপটা বন্ধ করে দিচ্ছি তাহলে। আমি কোড শেয়ার করে দিলাম। 1 মিনিট গ্রুপটা বন্ধ করে দিই। চলো, এটা বলা শুধুমাত্র টাইপ করে পাঠাবে, কোনো স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না। আবারও বলছি, ইমেজ বা স্ক্রিনশট বা ছবি তুলে পাঠালে তোমার কাছে যাবে না, শুধুমাত্র টাইপ করে পাঠাবে। নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে, অন্য কোনো নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে না প্লিজ। আর সিক্রেট কোড কিন্তু প্রতিবার পাল্টাবে। এবার নেক্সট যেটা বলে রাখি, অলরেডি তোমাদের 3 দিন ক্লাস হয়ে গেল, আজকে ধরে 3 দিন ক্লাস হয়ে গেল। আগামীকাল চতুর্থ ক্লাস বা বলতে পারো লাস্ট যে ক্লাসটা রয়েছে, মানে আমাদের যে সেশন শেয়ার করা হয়েছিল তার লাস্ট ক্লাস রয়েছে আগামীকাল। তো যেটা বলার আর কি, যে আগামীকাল যে লাস্ট ক্লাস হচ্ছে রিজনিং ক্লাস, আমি নিজে থাকবো আগামীকাল রিজনিং ক্লাসে। তো আগামীকাল ক্লাসে তোমাদের এটা মানে পুরো ডিটেলস গুলো আমি শেয়ার করে দেবো। আমি বলে রাখি, প্রথমত আগামীকাল ক্লাসের গুরুত্ব মূলত 3টে। তার আগে বলে রাখি, যারা গতকাল ক্লাসের রেকর্ডিং পেয়েছো, পিডিএফ নোটস পাওনি, অথবা রেকর্ডিং পিডিএফ নোটস কোনোটাই পাওনি, বা প্রথম দিন ক্লাসেরও রেকর্ডিং বা পিডিএফ নোটস পাওনি বা কোনো কিছু, তাদের ক্ষেত্রে বলে রাখি যে আগামীকাল সেই সুযোগ থাকছে। মানে গতকাল হিন্দি ক্লাসের রেকর্ডিং বা পিডিএফ নোটস তুমি আরো একবার পেয়ে যেতে পারো। আমি প্রথমে বলে দিই যে আগামীকাল যে 3টে গুরুত্ব রয়েছে আগামীকালকে ক্লাসে, মনে রাখবে আগামীকালকে ক্লাসে কিন্তু এই গুরুত্বগুলো থাকবে। নাম্বার 1, রিজনিং নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। আবারও বলছি, এই কোর্সের মধ্যে ম্যাথ এবং রিজনিং দুটোই হবে। ম্যাথ মূলত হচ্ছে আমাদের নন টিচিং যে সমস্ত পোস্ট রয়েছে তাদের জন্য, টিচিং পোস্টের জন্য ম্যাথ দরকার হচ্ছে না। তো আমাদের আগামীকাল রিজনিং ক্লাস রয়েছে, তো আগামীকাল আমি রিজনিং নিয়ে ডিসকাস করবো, অন্য কোনো কিছু নিয়ে ডিসকাস করবো না। তো রিজনিং ক্লাসে আমি পুরো ডিটেলসে যাবো যে আমাদের ইএমআরএস এর সিলেবাসের মধ্যে কি কি রয়েছে, কতটুকু কি পড়তে হবে বা কিছু। তো আগামীকাল রিজনিং নিয়ে আমি ডিটেলসে ডিসকাস করবো তোমাদের সাথে, এন্টায়ার সিলেবাস বা প্রিভিয়াস ইয়ারে কেমন টাইপের কি কোশ্চেন এসছে এই জায়গাগুলো। 2 নম্বর যেটা বলার, যে আগামীকাল ক্লাসে একটা মাস্টার সিক্রেট কোড শেয়ার করা হবে। এই মাস্টার সিক্রেট কোডের সাহায্যে বিগত ক্লাসগুলোর রেকর্ডিং পিডিএফ নোটস একসঙ্গে এক জায়গায় পেয়ে যাবে। মনে রাখবে, এতদিন পর্যন্ত শুধুমাত্র সিক্রেট কোড শেয়ার করা হয়েছে, আগামীকাল মাস্টার সিক্রেট কোড শেয়ার করা হবে। এই মাস্টার সিক্রেট কোডের সাহায্যে বিগত সমস্ত ক্লাসের রেকর্ডিং এবং পিডিএফ নোটস একসঙ্গে এক জায়গায় পেয়ে যাবে। আগামীকাল
মাস্টার সিক্রেট কোড শেয়ার করা হবে, যার সাহায্যে বিগত সমস্ত ক্লাসের রেকর্ডিং এবং পিডিএফ নোটস একসঙ্গে এক জায়গায় পেয়ে যাবে। 3 নম্বর যেটা বলার, যে আগামীকাল ক্লাসে নতুন ব্যাচ সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। হাতে সময় খুবই কম, 2 মাসও সময় নেই। তো এর মধ্যে আমাদের এই ফার্স্ট পেপার বা জেনারেল পেপারের জায়গাটা শেষ করতে হবে। তো এটা নতুন ব্যাচ ক্রিয়েট করা হবে। কবে থেকে নতুন ব্যাচ শুরু হবে, অ্যাডমিশনের প্রসেস কি রয়েছে, কোর্স ফি কি হতে পারে। কোর্স ফির ক্ষেত্রে আমি বলে রাখি, কোর্স ফি থাকবে একদম সর্বনিম্ন, যা সকলের সাধ্যের মধ্যে, মানে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ছেড়ে দাও, একদম নিম্নবিত্ত ছেলে মেয়েটাও পড়ার সুযোগ পাবে। আর 2 নম্বর যদি বলি, যে তোমার পরিচিত মেজো সেজো যারা রয়েছে ইনস্টিটিউট মার্কেটে, তারাও ধারে কাছে পৌঁছাতে পারবে না। এই কোর্স ফি এতটাই কম থাকবে। আর কোয়ালিটি অফ এডুকেশন বড় মেজো সেজো কম্পারিজনে আসবে না। আবারও বলছি, সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা ফ্যাকাল্টি থাকবে। টিচিং অ্যাপটিটিউডের জন্য আজ ফ্যাকাল্টি দেখে নিয়েছো, ক্লাস করলে চিহ্নিত হয়েছে। এছাড়া পেডাগজি এনইপি 2020 জন্য আলাদা ম্যাডাম থাকবে। আবার বলছি, সাবজেক্ট ওয়াইজ আলাদা টিচার থাকবে। রিজনিং আলাদা, ম্যাথ আলাদা। মানে এই যেহেতু এই কোর্সের মধ্যে ম্যাথ থাকবে, মানে তোমার দরকার নেই তুমি ম্যাথ করবে না, কিন্তু থাকবে এর মধ্যে। তারপরে তোমার ধরো ওদিকে হিন্দি বাংলা ইংলিশ 3 জন আলাদা ফ্যাকাল্টি থাকবে। জিকে তে টোটাল 3টে আলাদা আলাদা ক্লাস থাকবে, 3 জন আলাদা আলাদা ফ্যাকাল্টি থাকবেন জিকের জন্য। এবং জানিয়ে রাখি, এই কোর্সের মধ্যে তোমাদের যে গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা হবে, আগামী দিনে যে গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা হতে চলেছে স্কুল সার্ভিসে, সেটাও কভার হয়ে যাবে। কারণ এর মধ্যে এই সমস্ত সাবজেক্ট গুলো কভার হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমি বলছি যে আলাদা করে তোমাকে গ্রুপ সি গ্রুপ ডির জন্য প্রিপারেশনের দরকার পড়বে না। ঠিক আছে? তো নাম্বার অফ ক্লাস বাড়বে, উইকলি নাম্বার অফ ক্লাস বাড়বে, কিন্তু কখনো এরকম হবে না যে যাই হোক করে যেভাবে খুশি সিলেবাস শেষ করে দেওয়া হচ্ছে। তাহলে আগামীকাল এই নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে, যে নতুন যে ব্যাচ, নতুন যে কোর্স, সেখানে অ্যাডমিশন কিভাবে নেবে, অ্যাডমিশনের প্রসেস কি রয়েছে, কোর্স ফি কি হবে, কোর্সের টাইমিং, কোর্সের ডিউরেশন, ক্লাসের টাইমিং, সমস্ত কিছু আমি আগামীকাল ডিটেলস শেয়ার করে দেবো। সাপ্তাহিক রুটিন কি হবে, কোন কোন স্যার ম্যাডাম ক্লাস নেবেন। কারণ আমরা খুব ছোট একটা জায়গা দেখলাম, এখনো ল্যাঙ্গুয়েজ বলতে তোমার ইংলিশ বাংলা 2 জন আলাদা ফ্যাকাল্টি বাকি রয়েছে। তারপরে ম্যাথের জন্য তো আলাদা রয়েছে, ম্যাথের জন্য আলাদা করে 2 জন ফ্যাকাল্টি থাকবেন, শুধুমাত্র ম্যাথের জন্য 2 জন ফ্যাকাল্টি থাকবেন, রিজনিং এ 1 জন ফ্যাকাল্টি থাকবেন। আর কি রয়েছে তোমাদের সাবজেক্ট, আচ্ছা আইসিটির জন্য আলাদা ম্যাডাম থাকবেন। আগেই বললাম পেডাগজি এনইপির জন্য আলাদা ম্যাডাম থাকবে, আইসিটির জন্য আলাদা ম্যাডাম থাকবে। তো এই ব্যাপারগুলো আর কি, যে সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা ফ্যাকাল্টি থাকবে। তো আমি এগুলো আগামীকাল ডিটেলসে জানিয়ে দেবো। তো এটা মনে রেখো, আগামীকাল ক্লাস মিস করলে সবকিছু মিস করে যাবে, কারণ গ্রুপে কোনো কিছু শেয়ার করা হবে না। আর এগুলো নিয়ে বারবার মেসেজ করলেও তুমি কোনো কিছু জানতে পারবে না বা পাবে না। কারণ তুমি খেয়াল করে দেখো, এরকম যারা পার্সোনাল মেসেজ করেছো, কোনো কিছু তোমার কাছে যায়নি। আলটিমেট তোমার কাছে শেয়ার করা হচ্ছে একটাই মেসেজ, যে প্লিজ ফলো দ্য গ্রুপ অ্যান্ড জয়েন এভরিডে লাইভ ক্লাস, শুধু এটুকুই শেয়ার করা হয়েছে, বা প্লিজ ফলো দ্য গ্রুপ। কারণ গ্রুপ ছাড়া আমি এইভাবে কোনো কিছু করতে পারবো না। তো আগামীকাল ক্লাসে গুলো আবার বলছি, রিজনিং এর ডিটেলস ডিসকাস হবে। 2 নম্বর যেটা বললাম, মাস্টার সিক্রেট কোড, যার সাহায্যে বিগত সমস্ত ক্লাসের রেকর্ডিং পিডিএফ নোটস একসঙ্গে এক জায়গায় পেয়ে যাবে। 3 নম্বর যেটা বললাম, যে নতুন ব্যাচ সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে, কিভাবে অ্যাডমিশন নেবে, অ্যাডমিশন প্রসেস কি রয়েছে, কোর্স কি হবে, সাপ্তাহিক রুটিন কি হবে, কোন কোন স্যার ম্যাডাম ক্লাস নেবেন, ক্লাসের টাইমিং, ক্লাসের ডিউরেশন, কোর্সের ডিউরেশন, সমস্ত কিছু আগামীকাল ডিটেলসে জানিয়ে দেওয়া হবে। সাপ্তাহিক রুটিন কি হবে। নেক্সট আমি চলে গেলাম কোডে। কোড যেটা রয়েছে, এটা যেটা হাইলাইট করা রয়েছে, এটাই কোড, লাভ ইউ মাস্টারজি। এটাই হচ্ছে সিক্রেট কোড। আর নাম্বারটা যেটা নিচে দেওয়া রয়েছে, অর্থাৎ গতকাল যারা সিক্রেট কোড শেয়ার করেছিল তাদের জন্য খুব সহজ, কারণ নাম্বারটা সেম আছে। মনে রাখবে, এই নাম্বারটা কিন্তু তোমাদের গ্রুপে নেই। শুধুমাত্র এই নাম্বার বাদ দিয়ে অন্য কোনো নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে তোমার কাছে যাবে না। 6291515880, শুধুমাত্র এই নাম্বারে তোমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে, অন্য কোনো নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে যাবে না। লাভ ইউ মাস্টারজি, এটা হচ্ছে সিক্রেট কোড। আর পাঠাতে হবে 6291515880। লাভ ইউ মাস্টারজি, এটা হচ্ছে সিক্রেট কোড। আর পাঠাবে 6291515880, 6291515880। কোড হচ্ছে লাভ ইউ মাস্টারজি, কোড লাভ ইউ মাস্টারজি। আশা করি সবার পেয়ে গেছো। যারা গতকাল সিক্রেট কোড শেয়ার করেছিল তাদের কাছে এই নাম্বারটা রয়েছে। আবার বলছি, এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ আছে, কিন্তু এই নাম্বার গ্রুপে নেই। এই নাম্বার কিন্তু গ্রুপে নেই। 6291515880, এটাই হচ্ছে নাম্বার। আবারও বলছি, আগামীকাল লাইভ ক্লাস মিস করবো না, তাহলে তোমাদের কাছে সমস্ত কিছু মিস হয়ে যাবে, কোনো কিছু জানতে পারবে না, কারণ গ্রুপে কোনো কিছু শেয়ার করা হবে না।
রিপিটেডলি বলছি, গ্রুপে কোনো কিছু শেয়ার করা হবে না। যা কিছু এই লাইভ ক্লাসের মধ্যে সীমাবদ্ধ থাকবে, গ্রুপে কোনো কিছু শেয়ার করা হবে না। এই কথাটা মাথায় রেখে দিও, গ্রুপে কোনো কিছু শেয়ার করা হবে না। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে বলতে পারো, আদারওয়াইজ ক্লাসটা আমি এই পর্যন্ত রাখবো। আবারও বলছি, সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা ফ্যাকাল্টি থাকবে। অন্তত তোমাদের ইএমআরএস এ যেহেতু হাতের সময় খুব কম, 2 মাসও বলতে গেলে সময় নেই, সেক্ষেত্রে নাম্বার অফ ক্লাস কিন্তু বাড়বে। 11-র জায়গায় 12, 12-র জায়গায় 13, বা 13-র জায়গায় 14 পর্যন্ত ক্লাস যাবে, কিন্তু সিলেবাস অতি ধৈর্যের সাথে শেষ হবে। মানে তোমার যে ক্লাসটুকু হবে, তুমি যদি বাড়িতে ঠিক ততটুকু সময় দাও, তাহলে তোমার থেকে বা তোমার রেসপেক্টে কিন্তু যথেষ্ট। এতটুকু সময় তোমাকে দিতে হবে, যেহেতু হাতের সময় খুবই কম। তাই আগামীকাল এই নিয়ে ডিটেলসে আমি ডিসকাস করবো। আবারও বলছি, যা কিছু লাইভ ক্লাসের মধ্যে সীমাবদ্ধ থাকবে, গ্রুপে কোনো কিছু শেয়ার করা হবে না। যা কিছু লাইভ ক্লাসের মধ্যে সীমাবদ্ধ থাকবে, গ্রুপে কোনো কিছু শেয়ার করা হবে না। তাই প্রত্যেকে লাইভ ক্লাসটা মিস করো না। লাইভ ক্লাস মিস করে গেলে তুমি সমস্ত কিছু মিস করে যাবে। ঠিক সন্ধ্যে 6টা থেকে ক্লাস শুরু হবে, 7:30 পর্যন্ত চলবে। 6টা থেকে মোটামুটি 6টা 15 পর্যন্ত রিজনিং নিয়ে থাকবো। 6টা 15 পর আমি নতুন ব্যাচ সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেবো, এবং একদম শেষে মাস্টার সিক্রেট কোড। এই থাকবে আগামীকাল লাইভ ক্লাস। প্রত্যেকে ঠিক সন্ধ্যে 6টায় লাইভ ক্লাসে জয়েন করে যাও। থ্যাংক ইউ সবাইকে। গুড নাইট।